ছোট লোকের বাচ্চা, এত অপমানের পরও তুই আসছিস আমাকে প্রপোজ করতে? আসলে তো তোর মা বাপের ঠিক নেই, না হলে এত অপমানের পরও আমার সামনে আসিস? ঠাস করে 4টা দিলাম। তুই আমাকে বলস ভালো কথা, শেষ পর্যন্ত তুই আমার বাবা মাকে নিয়ে কথা বললি। যা, আজকে থেকে আর তোকে বিরক্ত করব না, তুই থাক তোর মতো। এই বলে চলে আসলাম বাসায়। আর বাসায় এসে কাউকে কোনো কিছু না বলে রুমে এসে পুরনো দিনের কথা ভাবতে লাগলাম। 2 বছর আগের ফ্ল্যাশব্যাক। এই আতিক ওঠ। মা, আরেকটু ঘুমাই। এত সকালে ডাকছো কেন? কি এখন এত সকাল 11টা বাজে? আজকে না তোর এইচএসসির রেজাল্ট দিবে, তাড়াতাড়ি ওঠ। কি আগে উঠাবা না আমাকে? আসলে কালকে রেজাল্টে টেনশন করতে করতে দেরিতে ঘুমিয়েছিলাম, তো তাই এতক্ষণ ঘুমিয়েছি। আমি বুঝেছি তো, তাই তো তোকে এতক্ষণ ডাকিনি। আচ্ছা এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ওকে মা। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। যেতে যেতে পরিচয়টা দিয়ে নেই আমি কাব্য হাসান আতিক। আমার বাবা একজন বড় বিজনেসম্যান। আমি বাবা মায়ের 3 মাত্র সন্তান। বড় 2 ভাই আছে, বড়জন বিবাহিত। আর বাবা মাকে নিয়েই আমার পরিবার। আমি এবার এইচএসসি দিছি, আর আজকে রেজাল্ট দিবে। পরিচয় দিতে দিতে কলেজে চলে আসলাম। কলেজে আমার বন্ধুরা সিয়াম, সাকিব, হাবিব, দুর্জয় একসাথে বসলাম। সবার মুখে চিন্তার ছাপ রেজাল্ট নিয়ে। দোস্ত, রেজাল্ট ভালো হবে তো? ইনশাল্লাহ ভালো হবে। তাই যেন হয় ভাই। এই আজান দিতেছে। চল নামাজ পড়ে আসি, রেজাল্ট তো দিবে 2টায়। চল। তারপর সবাই মসজিদে গিয়ে নামাজ পড়ে কলেজে গেলাম রেজাল্ট আনতে। রেজাল্ট শুনে তো আমি খুশিতে লাফ দিলাম, কারণ আমি গোল্ডেন A+ পেয়েছি। আমার বন্ধুরাও সবাই ভালো রেজাল্ট করেছে, আর আমি বাবা মাকে ফোন করে সব জানিয়ে দিলাম। তারাও অনেক খুশি। তারপর আমি বাসায় চলে আসলাম। আমি বাসায় যেতেই বাবা মা আমাকে মিষ্টি খাইয়ে দিল, আর আমি পা ছুঁয়ে সালাম করলাম। তারপর বাবা বলল, অনেক বড় হ বাবা। তোমাদের দোয়া থাকলে আমি অনেক বড় কিছু করতে পারবো। আমাদের দোয়া সব সময় তোর সাথে থাকবে। আমাদের দোয়াও তোর সাথে আছে কিন্তু। ভাইয়া ভাবি, আমি জানি তো। আমার পক্ষ থেকে একটা সামান্য গিফট তোর রেজাল্টের জন্য। হাতে একটা চাবি নিয়ে ভাবি, আর ভাবি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে, তাই তুই করেই বলে, এটা কিসের চাবি? এটা একটা বাইকের চাবি। তোর ভাইয়ের আমাকে দেওয়া জমানোর টাকা দিয়ে এটা কিনেছি। এটার কি দরকার ছিল ভাবি? আপনার ভালোবাসাই তো আমার কাছে সব। তা আমি জানি রে ভাই, তবু আমার ভাই এত ভালো রেজাল্ট করবে আমি কিছু দিব না, তা তো হয় না। আর এটা আমি একা কিনিনি, তোর ভাইও টাকা দিয়েছে। আরে আরে, আমার ভাই কোথায়? আরে, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, আমার সব বন্ধুদের ট্রিট দিয়ে আসতে হয়েছে তোর রেজাল্টের জন্য। ও আচ্ছা। তা এখন বল, তুই আমার কাছে কি চাস? আরে, আমার কিছু লাগবে না। না না, তা বললে তো হবে না, তোর কিছু নিতে হবে। বল কি চাস? যা চাইবো তা দিবে তো? আমি বলছি তো, দিব, তোর যা চাই বল। ওকে, আমার আর একটা ভাবি চাই। মা দেখো ও কি বলে। ও তো ঠিকই বলেছে, এখন বিয়েটা কর বাবা। ভাইয়া, এটা কিন্তু ঠিক না। তুমি বলছো আমি যা চাইবো তুমি তাই দেবে। ওকে মা, যাও, আমি বিয়ে করব। ওকে ঠিক আছে, তাহলে এখন বিয়ের ব্যবস্থা করতে হবে, দেখছি। তারপর বিয়ের ব্যবস্থা করা হলো। 15 দিন পর বিয়ের অনুষ্ঠানের সব কিছুর ব্যবস্থা করছে বড় ভাই ও আব্বু। আমিও মাঝে করে সাহায্য করি। তবে বিয়ের 7 দিন বাবা এসে বলল, বাবা, আমরা সবাই তো এখন ব্যস্ত আছি, তুই একটু তো চাচা চাচিকে নিয়ে আয় বাস স্ট্যান্ড থেকে। ওকে বাবা। আচ্ছা তাহলে তাড়াতাড়ি যা, তারা কাছাকাছি এসে পড়েছে। যাচ্ছি। তারপর আমি গাড়ি নিয়ে চলে গেলাম বাস স্টেশনে। গিয়ে বাস এখনও আসে নাই, তাই কতক্ষণ বসে অপেক্ষা করে একটা দোকানে গিয়ে একটা স্প্রিট কিনে খেয়ে বোতলটাকে দিলাম। পা দিয়ে একটা লাথি, বোতলটা গিয়ে পড়লো একটা মেয়ের গায়ে। মেয়েটির তাকিয়ে তো আমি অবাক, কারণ মেয়েটা মানুষ নাকি সবুজ ড্রেস পরা এক পরি, টানা টানা চোখ, তার উপর কাজল, সবুজ রঙের একটা হিজাব। আমি তো ক্রাশ খেলাম, তাই মেয়েটার দিকে একভাবে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর মেয়েটি আমার সামনে এসে ঠাস আমাকে একটা দিয়ে দিল। তারপর বলতে শুরু করলো, তুই আমার গায়ে বোতল মারলি কেন? সরি, আসলে আমি আপনাকে দেখতে পাই নাই। চুপ, তোর মতো বখাটে ছেলেদের কাজই তো এসব। আরে আপনি ভুল ভাবছেন। আমি এখন একজনকে খুঁজতে এসেছি, না হলে তোর খবর ছিল। যত সব ফালতু বলা। মেয়েটি এই বলেই হাঁটতে লাগলো। আরে আরে, কিছু না শুনেই চলে গেল।
কি আজব মেয়ে রে বাবা, দেখতে সুন্দর কিন্তু রাগী আর অহংকারী। আমি বলতে বলতে বাস কাউন্টারের দিকে যেতে লাগলাম। গিয়ে দেখি কাকা কাকি দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাদের পায়ে সালাম করলাম। তারা দুজনেই বলল, বেঁচে থাকো বাবা, আমাদের দোয়া সব সময় তোর সাথে থাকবে। চাচ্চু। মামা তোকে খুঁজতে গেছে, ও তো এখনো আসছে না। এই মামা আবার কে? কে আবার? আমাদের মেয়ে। ওই তো মেয়েটা এসে গেছে। কোথায়? পিছনে ঘুরে তো আমি অবাক, কারণ মেয়েটি হলো একটু আগে যে মেয়েটার সাথে কথা কাটাকাটি হলো সে। তাহলে কি আমার ক্রাশই হলো আমার চাচাতো বোন মামা? যাক, ভালোই হলো। মনে মনে এসব ভাবছি, তখনই মামা বলল, ওই তুই এখানে কেন? বখাটে ছেলে কোথাকার, এখন আবার আমার পিছু নিয়েছিস? আরে আপনি? কি যাতা বলছিস? তুই কি চিনিস ওকে? একটু আগেও ও আমার সাথে ঝগড়া করেছে। যাক বাবা, ঝগড়া করলো সে, দোষ দিল আমার? কি বলছিস এসব? ও এরকম করতেই পারে না, তোর মনে হয় ভুল হচ্ছে। কি? আমি বলছি তোমাদের তাও বিশ্বাস হয় না? ও কে যে ওর জন্য তোমরা আমাকে বিশ্বাস করছো না? কারণ ও হচ্ছে তোর চাচাতো ভাই আতিক। আচ্ছা বাবা, তুই বল তো কি হয়েছিল একটু আগে? আসলে কাকি, তারপর কাকিকে সব খুলে বললাম। দেখছিস, বলিস না কিছু, মিস্টেক হয়েছে। হো আচ্ছা। ওকে এখন চল তাহলে আতিক বাসায় যাই। তারপর গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে বাসার বাইরে আসলাম। ফ্রেন্ডদেরও আসতে বললাম, কারণ বাসায় এত মানুষের মাঝে ভালো লাগছিল না। সবাই চলে আসলো আমাদের ক্লাবে, যেখানে সবাই আড্ডা দেই। তারপর সবাই সেখানে আড্ডা দিতেছি, কিন্তু আমার আড্ডায় মন বসছে না, শুধু মামার মুখটা ভেসে উঠছে। আর ভাবছি, কি করে মানুষ এত সুন্দর হতে পারে? ওকে তো আমার প্রথম দেখায় ভালো লেগেছিল, এখন কি তাহলে ভালোবেসে ফেলেছি? না, এ হয় না। সে তো আমার 1 বছরের সিনিয়র। ও, আপনাদের তো বলাই হয়নি, মামা এবার অনার্স 2য় বর্ষে উঠেছে, আর আমি উঠব। এগুলো ভাবছি, তখনই সিয়াম একটা ধাক্কা দিল। ও হ্যাঁ, কি বল, কিছু বলবি? কোন জগতে আসস তুই? কেন এই জগতে? সত্যি করে বল, কি ভাবছিলি আর মিটিমিটি হাসছিলি? কি হয়েছে বল তো? আমার মনে হয় শালাই কারো প্রেমে পড়েছে। না মানে, আসলে হাবিব, তুমি ভুলে যেও না, আমি তোমার শালা না, তুমি আমার শালা, কারণ তোমার বড় বোন আছে। শালা এখন যতই কথা ঘুরানোর চেষ্টা করো কোনো কাজ হবে না। সত্যিটা বল এখন। তাহলে শোনো, আমার একজনকে ভালো লেগেছে। কাকে? আমার চাচাতো বোন মামা, কিন্তু সমস্যা হলো আমার 1 বছরের সিনিয়র। আরে ভাই, এটা কোনো কথা হলো? সিনিয়র হয়েছে তাতে কি, তাই বলে প্রেম করা যাবে না? যাবে, কিন্তু তবুও ভয় করে। তোর মতো ফাজিল যদি বলে ভয় লাগে, তাহলে আমরা করব কি? তা দেখতে কেমন আমাদের ভাবি? দেখতে পরীর মতো, কিন্তু অনেক অহংকারী ও রাগী। ওদের সাথে এভাবে আড্ডা দিতে দিতে 5টা বেজে গেল। সেই সময় ভাইয়ার ফোন, একবার তাকিয়ে রিসিভ করলাম। কোথায় তুমি? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এখন একটু বাসায় আসো তো। কেন, কোনো সমস্যা ভাইয়া? না, এই একটু মার্কেটে যাবা, মাওয়ার কি কি যেন কেনা লাগবে। ও আচ্ছা, আসছি বলেই ফোন কাটলাম। কি হলো, কোথায় যাবি? এই একটু তোদের ভাবিকে নিয়ে মার্কেটে যাব। কেন? তার কি যেন কেনা লাগবে। ও যা, তাহলে দেখ পাঠানোর চেষ্টা করিস। আচ্ছা বলেই বাইক নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মামা আপু বসে আছে। আমি গিয়ে বললাম, চলো আপু। দাঁড়া, তোকে কিছু বলে নেই আগে। বলো। ওর সাথে কোনো ফাইজলামি করবি না। মা, আমি কি কখনো কারোর সাথে ফাইজলামো করেছি? না, তুমি তো ফাইজলামি করো না, শুধু সবাইকে জ্বালিয়ে মারো। মা। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না, এখন যা। ওকে চলো। আচ্ছা চল, কাকি কি বলছে ওটা যেন মনে থাকে। সেটা দেখা যাবে। এই বাসার বাইরে চলে আসলাম। তারপর বললাম, কিসে যাব? কেন, তোর বাইকে যাব, কিন্তু ব্রেক মারবি না। আমি ওই রকমের ছেলে না। তারপর বাইক চালিয়ে মার্কেটে আসলাম। তারপর আপুর প্রয়োজনীয় জিনিস কিনে যেই বের হব, তখনই দেখি আমার বান্ধবীগুলো দাঁড়িয়ে আছে। এরা হলো আমার ক্লাসমেট তিথি, অধরা, জান্নাত। ওরা আমাকে দেখেই আমার কাছে আসলো। কে রে এটা? আতিক? এটা তোদের ভাবি। এটা বলেই যেই ওর দিকে তাকালাম, দেখি কিছু বলতে না পেরে রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর। অনেক সুন্দর মানিয়েছে। তা কবে থেকে শুরু করলি তোদের রিলেশন আমাদের না জানিয়ে? তোদের সাথে তো অনেকদিন দেখা হয়নি, তাই বলতে পারিনি। কুত্তা, একদম মিথ্যা বলবি না। তুই 1 সপ্তাহ আগেও আমার হাবিবের নামে মিথ্যে বলে টাকা নিয়েছিস। তোর কাছ থেকে অনেকদিন টাকা নেইনি, তাই তোর সাথে দেখা হওয়ার পর
টাকা না নিলে হয়? কুত্তা, তোকে আমি... মামা আপু চুপচাপ আমাদের কাহিনী দেখছে আর হাসছে। আস্তে আস্তে তোমার রিলেশনের এমন বারাটা বাজাবো না, আর কখনো জোড়া লাগবে না। না না দোস্ত, তুই আমার কলিজার দোস্ত না। এতে হবে না, কিছু লাগবে। কত লাগবে বল? এই তো সোনা, লাইনে এসেছো, 5,000 টাকা দিলেই হবে। একটু কম করা যায় না? আমি এসব বিষয়ে বেশি কথা বলি না। তোকে আমি দেখে নিব। আচ্ছা, দেখে নিস। আচ্ছা ভাবি, আপনি ওকে একটু সাহায্য করবেন প্লিজ। আচ্ছা, ও কি করেছে সেটাই আমি জানি না। আচ্ছা শোনেন তাহলে। নীলা বলতে শুরু করলো 1 সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক। আমি সেদিন একটু ছোট বোনকে দোকানে নিয়ে গিয়েছিলাম। তার মধ্যপথে ওর সাথে দেখা। তারপর ও বলল, কিরে তুই এখানে? আর অন্যজনকে তো দেখলাম না। থাক, তোকে বলবো না। আরে বল, বললে আমি কি পাবো? কি হয়েছে তাই বল। হাবিবকে তুই কি করতে দেখেছিস? আমি কাউকে শুধু শুধু কিছু বলি না। আচ্ছা কি লাগবে বল, তবুও বল ও কি করেছে। যদি 5,000 টাকা দিস তাহলে বলতে পারি। আচ্ছা দিব, এখন তো টাকা আনি নাই, কাল সকালে দিব। এনে এখন বল। আমি বাকি কাজ করি না। এখন তো আনি নাই, এত টাকা দিব কি করে? কেন, তোর বিকাশে টাকা আছে না? সেখান থেকে দে। ওকে দিতেছি, দাঁড়া। দে। তারপর আতিক দেখে ওর নম্বরে বিকাশ থেকে মেসেজ এসেছে। টাকা তো দিয়েছি, এখন বল। শোন, আমাকে হাবিব ফোন দিয়ে বলেছে ও এখন এখানে আসছে। কি কুত্তা, তুই আমাকে আবার বোকা বানিয়ে নিলি? ওই দেখ, হাবিব আসতেছে। আমি পিছনে তাকিয়ে দেখি সত্যি হাবিব আসছে। তারপর আতিকের দিকে ঘুরেই দেখি ও নেই, আর হাবিব আমার কাছে চলে এসেছে। কি হয়েছে তোমার, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আরে বলো না আতিক, আমাকেও আজকে বোকা বানিয়ে টাকা নিল। কেন, কি হয়েছে? তারপর ওকে সব খুলে বললাম। পারেও বটে। এই ছিল সেদিনের ঘটনা। ফ্ল্যাশব্যাক শেষ। ও তোমাকে এত বোকা বানিয়েছে? ও শুধু আমার থেকে নয়, ওদের সবার থেকেই নিয়েছে। আমাদের কাছ থেকেও নিয়েছে। কুত্তিগুলা। ওই তুই চুপ থাক। তুই ওদের সাথে এত ফাজলামো করিস কেন? আমি ভয় চুপ। এখন এসব বাদ, আমাদের রিলেশনের জন্য অনেক ট্রিট নিয়েছো। এখন আমাদের ট্রিট দিয়ে একটু ধন্য কর। তোর কাছ থেকে আজকে কিছু হলেও খরচ তো করতে পারবো। আমার কাছে খুচরা থাকলে 2 বা 1 টাকা দিয়ে তোদের মতো ফকিরদের বিদায় করতাম, কিন্তু তাও নাই। মাফ কর প্লিজ। কুত্তা, তুই আজকে যাই বলস না কেন, তোর আজকে ট্রিট দিতেই হবে। তোরা তোদের ভাবির কাছ থেকে ট্রিট নিয়ে নে। জানিস তোদের ভাবি কত ভালো, সে নিজেই বলছে তোদের ট্রিট দেবে। কুত্তা, আমি তোকে কখন বললাম? এটা আমাকে সকালে থাপ্পড় দেওয়ার জন্য একটা সামান্য বাস। সত্যি আমাদের ভাবি এত ভালো যে আমাদের ট্রিট দিতে চায়। মামা পড়ে গেছে মাইনকার চিপাই, মনে মনে ভাবতেছে কুত্তাটা আমাকে এভাবে বাঁচাবে বুঝতে পারি নাই। এখন মনে হয় আমার টাকাগুলো গেল। কুত্তা, তোর ব্যবস্থা পরে করতেছি, এখন ওদের ট্রিট দিয়ে নেই। আচ্ছা চলো। আরে আরে, আমার বন্ধুরা আছে না, ওদেরও আসতে বলি। যতই হোক ওর বন্ধুর গপ ট্রিট দিবে। কুত্তাটা আমার টাকার আজকে 12টা বাজাবে। আচ্ছা আসতে বল। তারপর আমি সাইডে গিয়ে আমি হাবিবকে কল দিলাম। কোথায় তুই? এই তো এখানে আড্ডাখানায় আছি। সবাই আছে, ওদের নিয়ে রেস্টুরেন্টে চলে আয়। কোনো প্রশ্ন করবি না, যেভাবে বলবো সেভাবে কাজ করবি। ওকে। শোন, তাহলে রাস্তায় কিছু পথশিশু থাকলে তাদের নিয়ে আসবি, আর ওদের এমন জায়গায় বসাবি যেন মামা আপু না দেখে। কিন্তু করছিসটা কি বলবি তো? বললাম না, কালকে তোদের সব বলবো। তারপর মাওয়া আপুদের কাছে এসে বললাম চলো সবাই। তারপর সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। কিছুক্ষণ পর হাবিবরাও চলে আসলো। তারপর শুরু হলো খাওয়া। আমরা ছেলেরা এমন খাওয়া খাচ্ছে মনে হয় 2 দিন কেউ কিছু খাই নাই। হাবিব তো বলেই ফেললো, ভাবি আপনি দেখতে যেমন সুন্দর তেমনি মনটাও অনেক ভালো। মাওয়া ওর কথা শুনে শুধু মুচকি হাসছে মানবতার খাতিরে, আর মনে মনে বলছে এগুলো ফাজিলটার ফ্রেন্ড নাকি রাক্ষস? আজকে টাকাগুলো গেল। খাওয়া শেষে ওয়েটার যখন বিলের কাগজ হাতে দেয় তখন মাওয়া আপু অবাক, কারণ বিল হয়েছে 12,550। তখন মাওয়া আপু ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলো, এত বিল হলো কি করে? আসলে ম্যাম, ওই যে দেখেন বাইরে দাঁড়িয়ে আছে। আপু দেখে 50টার মতো পথশিশু দাঁড়িয়ে আছে। তো আমার কি? আর কি ম্যাম?
ওরা ওই স্যারেদের সাথে এসেছে। আমি তাকিয়ে দেখি মামা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তার উপর আমি দিলাম, আবার চোখ টিপ দিলাম। এতে তো ও আরও তেলে বেগুনে জ্বলে উঠল। ফাজিল, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, তার উপর আবার চোখ টিপ মারিস। তোর একটা ব্যবস্থা করতে হবে। আমার সাথে ফাজলামো করার মজা হারে হারে টের পাবি। আচ্ছা, এই নিন টাকা। তারপর সবাই রেস্টুরেন্ট থেকে বের হলাম। তারপর সবাই মাওয়া আপু ও আমার কাছ থেকে বিদায় নিল। এখন চলেন। হারামি, তোর জন্য আমার কতগুলো টাকা গেল। এটা আমাকে থাপ্পড় দেওয়ার জন্য? তাই দেখবানি মজা, এখন বাসায় চল। ওকে চলো। তারপর বাইক চালাতে শুরু করলাম। বাইক একটা দোকানের সামনে থামালাম। তারপর জিজ্ঞেস করলাম, আইসক্রিম খাবা? ফল্ট করছিস। থাক, তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাইছি বলে চলে গেলাম দোকানে। কুত্তা, আমাকে ফেলে এখন আইসক্রিম খাবে? এর একটা শাস্তি দিতেই হবে। আর আমিও বা ওটা কেন বলতে গেলাম? আমি দোকানে দুটো আইসক্রিম কিনে চলে আসলাম। আমি আপুর সামনে দাঁড়িয়ে আইসক্রিম খাইছি আর চোখে আপুর দিকে তাকাইছি। দেখি আপু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তাটা দুটো এনে আমাকে একটা দিচ্ছে না কেন? তারপর আমি বললাম, এই নিন। দে। আপনাকে না দিলে আমার পেট খারাপ হতো, তাই দিলাম। আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? দাঁড়া, আজকে বাসায় যেয়ে নেই। তারপর আইসক্রিম খেয়ে দুজনে বাসায় আসলাম। আমি রুমে ফ্রেশ হয়ে ফেসবুকিং করছি। এমন সময় মামা আপু এলো। এ কি, তুমি আমার রুমে? তোর বান্ধবীদের সামনে কি যেন পরিচয় করিয়ে দিলি? ওটা তো আমি এমনি বলছিলাম। হারামি, তোর ফাজলামো ছুটাচ্ছি, দাঁড়া। বলেই দিল একটা বাড়ি। আরে ব্যথা পাচ্ছি তো। কুত্তা, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আইসক্রিম নিয়ে খোটা দিচ্ছিস? এই বলে এলো পাতারি মারতে শুরু করলো। আমাকে এমনভাবে মারছে পুরো শরীর ব্যথা করছে। অনেকক্ষণ মারার পর থামলো। আর কখনো আমার সাথে ফাজলামি করতে আসলে আবার এমন মারা মারবো। এই বলে চলে গেল। বাল মারবা? বড় বলে কিছু বললাম না। যতই হোক তুমি আমার ক্রাশ, আর আমার ফাইজলামও তুমি আটকাতে পারবে না। আমাকে মারার শাস্তি তোমাকে ফাইজলামও করেই দেব। আমি রুমে বসে একা একা। তারপর বন্ধু হাবিবকে কল দিলাম। হ্যালো, বল। দোস্ত, কাউকে লাঠি দিয়ে পিটালে তার শরীরে যে ব্যথা হয় তার ওষুধ নিয়ে বাসায় আয়। কেন, তোকে আবার কে মারছে? তুই বাসায় আয়, তোকে সব বলছি। আর হ্যাঁ, ওষুধ যেন কেউ না দেখে। আচ্ছা, আসছি। আয় বলেই টুট টুট ফোন কাটলাম। তারপর হাবিব বাসায় আসলো ওষুধ নিয়ে। আমি খেয়ে নিলাম। এখন বল কি হয়েছিল? তারপর হাবিবকে সব খুলে বললাম। শালা, তুই আজকে ভাবের হাতে মার খেলি? রে, তোদের ভাবি অনেক রাগী। ভাই, আমার নীলা যেন এমন না হয়। শালা, যে বেশি রাগী হয় ভালোবাসতেও সে বেশি জানে। তা ঠিক। এর মধ্যে ভাবি আমাদের ডিনারের জন্য ডাকলো। আমরা না করে দিলাম। কারণটা তো আপনারা জানেনই, আপু ট্রিট দিছিল আর হাবিবকে আজ বাসায় যেতে দেয়নি। তাই দুজনে গল্প করতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি শরীরে কোনো প্রকার ব্যথা নেই। তারপর আমি হাবিব দুজনে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে এসে ভাবতে লাগলাম কিভাবে মাওয়া আপুকে জ্বালানো যায়। তারপর মাওয়া আপুর রুমে গেলাম। কি করো তুমি? এই শোন, আমি তোর বড়, সো আমাকে আপনি করে বলবি। পারবো না, আমি তোমাকে বিয়ে করব। বউকে কি কেউ আপনি করে বলে? দাঁড়া, ছুটাচ্ছি তোর বিয়ে করা। এত কাছে এসো না আপু, কিছু একটা করে ফেলবো। কি করবি তুই আমাকে? দেখবে কি করতে পারি। এই বলেই চুল ধরে কাছে টেনে এনে দিলাম। 4 ঠোঁট এক করে দিলাম। 30 সেকেন্ডের মতো, বেশি রাখতে পারিনি। মামা জোর করে ছাড়িয়ে। কুত্তা, তোর এত বড় সাহস, তুই আমাকে কিস করলি? দাঁড়া, আজকে তোর খবর আছে। এই বলে মামা ঝাড়ু হাতে নিল। যেই আমার কাছে এসে মারতে যাবে তখনই আমি, আরে কাকি, এটা বলার পরই ভয়ে মামা ঝাড়ু ফেলে পিছনে তাকায়। আর আমি এই সুযোগে তার গালে একটা কিস করে দিলাম দৌড়। কুত্তা, তুই আমাকে আবার কিস করলি? এই বলে আমার পিছনে ছুটলো। আমি কি কাকির পিছনে দৌড়ালাম। কি হয়েছে আমার ছেলেটার? কাকি দেখো না, তোমার মেয়ে আমাকে মারছে। কেন, কি হয়েছে? তুই ওকে মারছিস কেন? মা, তুমি জানো না ও কি করেছে। কি করেছো তাই বল। আমি বলছি আমি কি করেছি। আমি দুইটা আমাকে বলতে না দিয়ে মুখ চেপে ধরেছে মামা। থাক, বলতেও হবে না, ও কিছু করে নাই। তোদের মধ্যে কি তা আমি বুঝি না বাপু। শুধু এতটুকুই জেনে রাখ, আমার ছেলের গায়ে হাত পড়লে তোর হাত কেটে ফেলবো। মা, তুমি বলো তো, তুমি আমার মা নাকি এই কুত্তাটার? কাকি দেখো,
তোমার সামনে আমাকে কুত্তা বলছে। আদুরে গলায় আমি বলে আপুর দিকে তাকিয়ে চোখ মারলাম। এটা দেখে আপু তেলে বেগুনে জ্বলে উঠল। শুধু কাকির সামনে দেখে কিছু বলতে পারছে না। ঠাটিয়ে একটা চর মারলে ওকে আমার সামনে বেয়াদবি করার শখ মিটে যাবে। মা, যদি শুনি তুই আতিককে কিছু বলছিস, তোর খবর আছে। মাওয়া একেবারে ভয়ে চুপসে গেছে। আর অন্যদিকে ঘরে ঢুকতে ঢুকতে বলল, ছোট ওকে নিয়ে বেশি লাপাস না, একদম মাথায় উঠে যাবে। কাকি, এটা মা বোঝে না। ওই ফাজিল, একদম নাকামো করবি না। তুই কি রকম তা আমি জানি। মামা মায়ের কথা শুনে মিটিমিটি হাসছে। বড় আম্মু একেবারে ঠিক কথা বলেছে। ওই, তোকে চুপ থাকতে বলছি না? মামা আবার চুপ হয়ে গেল। আর ভাবি, আমার ছেলেটাকে নিয়ে কোনো বাজে কথা বলবা না, তাইলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। থাক তুই তোর ছেলেকে নিয়ে, আমি আমার মেয়েকে নিয়ে চললাম। এটা বলেই মাওয়াকে নিয়ে চলে গেল মা। বাবা তুই বস, আমি আর তুই আড্ডা দিব। তারপর আমি আর কাকি কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে গেলাম। আমি রুমে বসে ফ্রি ফায়ার খেলছিলাম, তখনই আপু আসলো। এসে আমার থেকে ফোন নিয়েই মারলো এক আছাড়। যাক বাবা, আমার ফোনটা ভেঙে একেবারে শেষ। তারপর আমি আপুর দিকে তাকিয়ে দেখি প্রচুর রেগে আছে। এ কি আপু, কি হয়েছে? তুমি এরকম করছো কেন? আর ফোন ভাঙলে কেন? তোর ফোনের গুষ্টি পিন্ডি, আগে বল তুই আমাকে কিস করার সাহস কই পেলি? আমি তো ভয় শেষ। আরে কাকি তুমি? এবার আর মিথ্যা কথা বলে পালাতে পারবি না। আরে আরে, তুই আমার ছেলেটার কলার ধরছিস কেন? কাকি দেখো না, আমাকে মারতে এসেছে। কি? কাকির আর কিছু বলার আগেই মাওয়া দৌড় দিয়ে পালালো। থাক বাবা, ওকে আমি পরে দেখতেছি, এখন তুই খেতে আয়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তাড়াতাড়ি আয়। এই বলে চলে গেল কাকি। তারপর আমি আমার ফোনের কাছে গেলাম। গিয়ে দেখি ফোনের অবস্থা একেবারে বাজে। দেখে খুব কষ্ট হচ্ছে। অনেক কষ্টে নিজের টাকা জমিয়ে ফোনটা কিনেছিলাম। তারপরও সব রাগ চাপা রেখে ফোন থেকে সিম আর মেমোরি খুলে রেখে ফোনটা ফেলে দিলাম। আর মনে মনে বললাম, তুমি আমার কষ্টের ফোন ভাঙলে আমিও তোমার টাকা দিয়ে ফোন কিনবো। তারপর নিচে গিয়ে মন খারাপ করে খাবার টেবিলে বসলাম আর ভাবতেছি কীভাবে ফোনটা কিনাবো। আর চুপচাপ খাইছি। হঠাৎ কাকি বলল, কিরে বাবা, চুপ করে আছিস কেন? কোন কারণে? কি মন খারাপ? না কাকি। কি হয়েছে সত্যি করে বল। মা কি কিছু করেছে? মা সবকিছুতে আমাকে টানো কেন? তোর দ্বারা বিশ্বাস নেই, কিছু করতেও পারিস। যেভাবে আমার ছেলেটার পিছনে পড়ে থাকিস। আমি ওর পেছনে পড়ে থাকি নাকি ও পড়ে থাকে? আচ্ছা, ওকেই জিজ্ঞেস করো। বাবা বল, ও কিছু করছে কিনা? কাকি, আমি আমার রেজাল্টের জন্য আপুর কাছে একটা গিফট চেয়েছি, কিন্তু দিতেছে না। এই কথা শুনে মামা আপুর গলায় ভাত আটকে গেছে, তাই কাশতে শুরু করলো। আমি পানি এগিয়ে দিলাম। হারামিটা নিশ্চয়ই কোনো ধান্দা করছে। কি, তুই কখন গিফট চাইলি? তুই চুপ থাক, কোনো কথা বলবি না। তুই কি চেয়েছিস বাবা ওর কাছে? আমি শুধু একটা ফোন চেয়েছিলাম। কি ফোন লাগবে বাবা তোর? একটা আইফোন 11 দিলেই হবে। কি? তুই এত দামি ফোন দিয়ে কি করবি? যা করার করবে মামা, তুই ওকে ও যে ফোন চাইছে তাই কিনে দিবি। আচ্ছা, আপুকে টাকা দিতে বললো, আমি কিনে এনে দেব। না কাকি, আমি কাকার টাকায় ফোন নিব না। যদি আপুর টাকা দিয়ে দেয় তাইলেই নিব। ও এত টাকা পাবে কোথায়? কেন, ওর স্কলারশিপের টাকা আছে না, ও সেই টাকা দিয়ে কিনে দেবে। আমার পাগলা কুত্তায় কামড় দিছে যে ওকে ওই টাকা দিয়ে ফোন কিনে দেব। আচ্ছা যাও, তোমার ফোন দেওয়া লাগবে না। আই, একদম ন্যাকামো কান্না করবি না। আমি বুঝতে পারছি আমি তোর ফোন ভাঙছি, তাই তুই আমার টাকা দিয়ে ফোন কিনতে চাস। বলেই জিব্বায় কামড় দিল মামা। কি, তুই আতিকের ফোন ভাঙছিস? তোর আমার ছেলেকে আজকেই ফোন কিনে দিতে হবে, তা আবার ও যেটা চাইছে সেটাই। মা, ওর যেটা ভাঙছি তার দাম তো ফোনের থেকে অনেক কম। তা যাই হোক, আমার ছেলেকে ফোন কিনে দিবি, নয়তো তোর ফোন আর ল্যাপটপ দুটোই আমি নিয়ে যাব। হারামিটা জায়গা মতো বাস ঠিকই দিল। আচ্ছা, ওকে কিনে দিব। আচ্ছা, এখন আমার বাবুটা খুশি তো? ও খুশি হবে না মানে? ফাজিলটা ফাজলামো করে আমার মেয়েটার কত টাকা নিয়ে নিল। দেখো না কাকি। ভাবি, ছেলেটাকে খেতে দেন তো শান্তিতে। কি সুন্দর অভিনয়টাই করতে পারে ফাজিলটা। আর আমি তাকিয়ে দেখি মামা আমার দিকে তাকিয়ে আছে, তাই দিলাম একবার চোখ মেরে। এতে তো আপু আরও রেগে গেল। খেয়াল করে দেখলাম আপু রাগলে তাকে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। গাল দুটো একেবারে লাল হয়ে আছে। এতে আমি দেখে আবার ক্রাশ খেলাম আর চিন্তা করলাম, আপুকে যদি লাইফ পার্টনার করতে পারি তাহলে প্রতিদিন রাগাবো। তারপর সবাই খেয়ে যার রুমে চলে গেল। বিকেলবেলা কাকি আমাকে ডাক দিল। আতিক বাবা, এদিকে আয় তো। আসছি
বলেই কাকির কাছে চলে গেলাম। দেখি মাওয়া রাগী চোখে তাকিয়ে আছে। বলো কি বলবে? এই নে বাবা, কি আছে এতে? খুলেই দেখ না। আমি গেলাম রুমে। মাওয়ার পাশে এখনো দাঁড়িয়ে আছে। আমি তার সামনেই খুলে দেখি একটা আইফোন। তারপর আমি খুশিতে লাফ দিলাম। দেখ দেখ, কুত্তাটা আমার সামনে লাফাচ্ছে। এত লাফাচ্ছিস কেন? দেখো দেখো, তুমি আমার 20,000 টাকার ফোন ভেঙেছো, আর আমি তোমার থেকে 63,000 টাকার ফোন নিলাম। ইয়াহু বলে আবার লাফ দিলাম। দেখ, তোর জন্য আমার এতগুলো টাকা গেল, আবার আমার সামনে লাফাচ্ছিস। ভালো হবে না কিন্তু। কি করবে তুমি? তুমি আমার কিচ্ছু করতে পারবে না বলেই দিলাম দৌড়। মামা আপুও পিছনে দিল দৌড়। আমি রুমে গিয়েই দরজা আটকে দিলাম। কি রে, দরজা আটকালি কেন? তোর তো অনেক সাহস, দরজা খোল। না না, আমি তোমাকে ভয় পাই না। দরজার কাছে একটা রাক্ষসী পেতনি আছে, তাকে ভয় পাই। তুই আমাকে রাক্ষসী পেতনি বললি? তুই তো লাল বান্দর, কুত্তা, নাইজেরিয়ান বন মানুষ। আরও অনেক গালি দিতেছে। আমি চুপ করে দাঁড়িয়ে গালি শুনছি। বুঝতে পারতেছি আমি বের হলে আমার অবস্থা শেষ, তাই চুপ হয়ে আছি। আর অন্যদিকে মাওয়া দেখে এত গালি দেওয়ার পরেও আমি বের হচ্ছি না, তখন নিজের মাথার চুল ছিঁড়তে চলে গেল। আমি কতক্ষণ পর দেখি কোনো শব্দ হচ্ছে না, তাই বুঝলাম মামা চলে গেছে। তাই ফোন চার্জে লাগিয়ে দিয়ে একটা গল্পের বই পড়তে লাগলাম। এইভাবে আমার ফাজলামো করতে করতে গেল 3 দিন। আজ ভাইয়ার গায়ে হলুদ, তাই বাসা সাজানো হয়েছে, অনেক আত্মীয় স্বজনও এসেছে। সকালবেলা আমি ঘুমাচ্ছিলাম, তখন ভাবি আসলো। কি দেবর মশাই, এখনো ঘুমাচ্ছিস? এখন ওঠ। ভাবি একটু ঘুমাতে দিন। এখন ওঠ না ভাই, অনেক কাজ আছে। ওহ, আপনার জ্বালায় একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। এই নে, এটা দিয়ে কি করব? এটা গায়ে হলুদে পরবি, আর এটা বিয়েতে পরবি। আর একটা নীল রঙের পাঞ্জাবি নিয়ে ভাবি ভাবি এগুলো পরে কি করব? এগুলো পরতে হবে, ব্যাস, আর কোনো কথা হবে না। আচ্ছা ভাবি। এগুলো পরলে একটু সাবধানে থাকিস, কারণ আমার দেবরকে এগুলো পরা অবস্থায় দেখলে মেয়েরা টাঙ্কে মারতে চাইবে। আমার তো মামা হলেই হয়, মনে মনে বললাম। আচ্ছা ভাবি। ওকে, এখন ফ্রেশ হয়ে নিচে আয়। বলেই চলে গেল ভাবি। তারপর নিচে গিয়ে নাস্তা করে মাওয়াকে খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম। দেখি মাওয়া আমার কাজিনদের সাথে আড্ডা দিচ্ছে, তাই আমি ওদের কাছে গেলাম। কি মিস ময়দা সুন্দরীরা কি করছে? কি বলি তুই? আমরা ময়দা সুন্দরী? তো কি, যেভাবে ময়দা দিয়েছেন, এতে একটা ময়দার দোকান দিলে ময়দার ব্যবসায়ী 1 বছরে কোটিপতি হয়ে যাবে। তুই এখান থেকে যাবি নাকি তোর নাক ফাটাবো? সব সময় এত ভেজাল থাকেন কেন? কি, আমি ভেজাল? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। এই বলেই রুমের ঝাড়ুটা হাতে নিল মাওয়া। আরে আরে করছো কি? আমি তো মজা করেছিলাম। দাঁড়া, ছুটাচ্ছি তোর মজা। আমাদের কাহিনী দেখে কাজিনরা হাসছে। না, দেখি পরিস্থিতি গরম, তাই আমি দিলাম দৌড়। মামা এসে আমাকে ধরতে না পেরে, আরে দৌড়াচ্ছিস কেন? আয়, মজা করবি না? এক দৌড়ে নিচে চলে আসলাম। সবাইকে কাজে সাহায্য করতে লাগলাম। অন্যদিকে উপরে আপু, ও এত ফাজলামো করে কেমনে? জানি না রে, আমাকে তো একেবারে জ্বালিয়ে মারে। আপু, তোমার কাছ থেকে কোনো টাকা নেয়নি ফাঁদে ফেলে? আর বলিস না, কুত্তাটা আমার অনেক টাকা নিয়েছে। তাই নাকি? ও তাহলে তোমাকেও ছাড়ে নাই? না, কেন? ও কি তোমাদের থেকেও টাকা নিয়েছে? শুধু আমাদের না, আমাদের বয়ফ্রেন্ডের কাছে থেকে টাকা নিয়েছে। হ্যাঁ, বলো কি? তোমাদের বয়ফ্রেন্ডদেরও ছাড়ে নাই? শুধু তাই না, তাদের বাস দিয়ে টাকা এনেছে। কি? কিভাবে? সে অনেক বড় কাহিনী। বলো শুনি। আচ্ছা তাহলে শোনো। শান্তা বলতে শুরু করলো। সেদিন আমি আর রিমি ঢাকায় এসেছি ঘুরতে, সাথে আমাদের বয়ফ্রেন্ডও আছে। আতিক কিভাবে যেন তা দেখে ফেলেছে, তখনও মনে মনে বলল, তোরা আমাকে না জানিয়ে এখানে এসে ঘুরে বেড়াচ্ছিস? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। আমরা পাকে বসি ছিলাম, তখন আমি আর রিমি আইসক্রিম খাওয়ার জন্য বায়না করি। তারপর আমার আর ওর বয়ফ্রেন্ড আইসক্রিম কিনতে দোকানে যায়। ও তখনই তাদের কাছে যায়। হাই ভাইয়া। হ্যালো, কে আপনি? আমি আতিক, শান্তা ও রিমির খালাতো ভাই। আরে তাই নাকি? তুমি রিমির ভাই? ভাই। তা কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, কিন্তু আপনারা মনে হয় ভালো থাকবেন না। কেন কেন? আপনারা কি দুজনের সম্পর্কে জেনে শুনে ওদের সাথে রিলেশনে গিয়েছেন? কেন, ওদের কি কোনো সমস্যা? অনেক সমস্যা। কোনটা রেখে কোনটা বলবো? তুমি সবগুলো আস্তে আস্তে বলো।
আমি আবার কাউকে শুধু শুধু উপকার করি না। কি লাগবে তোমার বলো। কিছু চাই না, দুজনে মাত্র 10,000 টাকা দিলেই হবে। কি 10,000? তাও আবার মাত্র? কিছু কমানো যায় না ভাই? না হবে না ভাই, যদি জানতে চান তাহলে দিন। ওকে নাও। আচ্ছা, এখন তো ওরা আপনাদের জন্য অপেক্ষা করছে, তাহলে আপনারা যান। আমি এটা আপনাদের যাওয়ার আগে আগে বলবো নি। ওকে, তাহলে তুমিও এইদিকে আসো আমাদের সাথে। ভাইয়া আপনারা যান, আমার বন্ধুরাও এই জায়গায় এসেছে, আমি ওদের নিয়ে আসতেছি। তারপর কুত্তাটা আমার আর রিমির দুজনের বয়ফ্রেন্ডের সাথে কাপল পিক তুলে আমাদের কাছে আসলো। ও আর ওর বন্ধুরা এসে বসে আমাদের দুজনের ফোনে দুটো মেসেজ। আমাদের না জানিয়ে এখানে এসে ঘুরোস বয়ফ্রেন্ড নিয়ে, এখন আমাদের ট্রিট দে, না হলে কিন্তু পিকগুলো খালা খালুর কাছে পৌঁছে যাবে। তারপর শান্তা মেসেজ দিল, রিমি, তুই কি কিছু পেয়েছিস? কেন, তোর কাছেও মেসেজ গেছে? হুম। তাহলে এখন কি করবি? কি আর করার, হারামিটা এখন আমাদের টাকার 12টা বাজাবে। তাই তো দেখছি। তারপর আতিক আমাদের কাছে আসলো। কিরে তোরা কেমন আছিস? হারামিটা 22 দিতে চাইছে, এখন আবার নাদান সাজছে। ভালো, তুই কেমন আছিস? আচ্ছা তাহলে এখনই চল রেস্টুরেন্টে ওদের নিয়ে। আমার ভাইটাকে ট্রিট হবে না? এত আদর করতেছে, ফাঁদে না পড়লে এখন লাথি দিতি। আরে আমার ট্রিট লাগবে না, তোরা এনজয় কর। হারামি আর কত নাটক করবি? আরে না, তুই আমার গুলুগুলু ভাই, তোর সাথে দেখা হয়েছে, ট্রিট না দিয়ে পারি? আয় ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। থাক, লাগবে না, আমি তাদের সাথে পরিচিত হয়েছি, ঠিক না ভাইয়ারা? আমরা পরিচিত হয়েছি। আচ্ছা তাহলে চল এখন। ট্রিট নিতে পারি যদি তোদের টাকায় দিস। একেবারে মনের কথা বলছো ভাই। আরে তা কি করে হয়? সরি ভাইয়া, আমি ওদের থেকে ট্রিট নিব। আরে ভাই, এটাতেই ঠিকঠাক, তা কি করে হয় বলো? সরি ভাইয়া, তাহলে আমরা খাবো না। হারামি, তুই আমাদের টাকাই খরচ করাবি, তোকে সময় মতো পেয়ে নেই। আরে ভাই চল, আমরাই খাওয়াবো। ভাই চল। তারপর ও আর ওর 10 জন সহ আমরা রেস্টুরেন্টে গেলাম। তারপর ও আর ওর বন্ধুরা সবাই যে যার মতো অনেক খাবার অর্ডার করে খায়। এমনভাবে খাবারগুলো খাচ্ছিল মনে হয় 7 দিন কিছু খাই নাই। যাই হোক, খেয়ে বের হলো সবাই। আমার হাতে বিলের কাগজ দেওয়া হয়, তা দেখে আমি অবাক, কারণ বিল 11,050। পাশে তাকিয়ে দেখি ওর বন্ধুদের হাতে এক একটা প্যাকেট। তারপর আমি বলি, এগুলো কি? আরে খাইছি তো, শুধু একজনের ট্রিট আরেকজনেরটা হাতে নিয়ে নিলাম। ওরে কুত্তা, বলে আমি ওয়েটারকে বিল দিলাম। আচ্ছা যাই হোক, এখন ভাইয়েরা শুনো, ওদের কোনো সমস্যা নেই, আমি ফাইজলামো করে আপনাদের থেকে টাকা নিলাম। মানে কি হয়েছিল? ও তোমাদের থেকেও টাকা নিয়েছে? কি হয়েছিল সব খুলে বলো তো। তাহলে শোনো। তারপর ওরা আইসক্রিমের দোকান থেকে টাকা নেওয়া পর্যন্ত খুলে বলল। কি, ও তোমাদের এতটা বোকা বানিয়েছে? আতিক্কা পাশে তাকিয়ে দেখি ও নেই। ও তোমাদের সাথে আমাদেরও বোকা বানিয়ে টাকা খরচ করিয়ে গেল। এই ছিল আমাদের বেম্বো দেওয়ার গল্প। ও তাহলে তোমাদের এইভাবে বোকা বানিয়েছে? কি করব বলো, শয়তানটার বুদ্ধির সাথে পেরে উঠি না। ফাজিলটাকে কিছু করতে গেলে উল্টো আমাদের কিছু না কিছু করে দেয়। এখন চলো লাঞ্চ করে যে যার রুমে গিয়ে রেডি হই। আচ্ছা। আর অন্যদিকে আমি অনেক কাজ করে ক্লান্ত হয়ে রুমে গেলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে দিলাম ঘুম থেকে রেডি হয়ে হলুদ পাঞ্জাবি পরে বের হলাম। বের হয়ে দেখি হলুদের স্টেজ সাজানো শেষ হয়েছে। সিঁড়ির দিকে তাকিয়ে তো আমি অবাক, কারণ সিঁড়ি দিয়ে মামা আপু একটা হলুদ শাড়ি পরে নামছিল, যাতে হলদে পরীর মতো লাগছিল। আমি তো এক ধ্যানে তাকিয়ে আছি, তখন আপু আমার সামনে এসে হাতে তুড়ি বাজিয়ে, কি রে এভাবে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে কি দেখিস? তোমাকে দেখি। কি, তুই আমাকে দেখিস? এইভাবে বেহায়ার মতো একটা মেয়েকে দেখিস, কোনো লজ্জা করে না? আরে আমি কি বলছি, আপনার সৌন্দর্য দেখি মিস ময়দাবতী। এই কথা শুনে তো মামা রেগে আগুন। কি বললি তুই, আমি মায়াবতী? তা নয় তো কি, যেভাবে ময়দা দিয়েছেন এতে 1 বস্তা ময়দা মনে হয় আপনার মুখেই আছে। কি বললি তুই? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। বলেই আমাকে ধরবে, আমাকে আর পাইকে ওখান থেকে পালালাম। কি রে পালাচ্ছিস কেন? দাঁড়া। না শুনেই চলে আসলাম। তারপর আমি আমার ক্যামেরা নিয়ে রুম থেকে বের হলাম।
সবাই আমার কাছে ছবি তুলতে চাইলেও আমি তুলিনি, কারণ ক্যামেরাম্যান আনা হয়েছে। আমি সুযোগ পেলেই শুধু মামা আপুর ছবি তুলছি। যা, তার চোখে ধরা পড়ে গেলাম আমি। তারপর আমার কাছে আসলো। তুই আমার ছবি তুললি কেন? কই না তো। তোতলাচ্ছিস কেন? তুই আমার নিশ্চয়ই কোনো ছবি তুলেছিস। কই তোতলাচ্ছি? আমি তোমার কোনো ছবি তুলিনি। বললেই হলো। দেখি তো ক্যামেরাটা, দে তো। কি করবা এটা? আমি বলছি তো ছবি তুলি নাই। আরে তুই আগে ক্যামেরা দে তো। এই বলেই জোর করে ক্যামেরাটা নিয়ে নিল মামা। ক্যামেরা নিয়ে সে তো অবাক, কারণ সে দেখে পুরো ক্যামেরা জুড়ে তার ছবি 85%। তারপর আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কি রে, তুই তো বললি একটাও ছবি তুলিসনি। আসলে আসলে কি? দাঁড়া, তোকে আজকে আমি। যেই না মারতে যাবে তখনই। আরে তোরা এখানে? আমি তো তোদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? চল, এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। আচ্ছা চলো। তারপর আমি মামা আপুর হাত থেকে ক্যামেরাটা নিয়েই একবার চোখ মারলাম। তাতে তো সে আগুন। শুধু কাকি আছে দেখে আমাকে কিছু করছে না। কাকি না থাকলে আমার 12টা বাঁচিয়ে ছাড়তো। তারপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। যে যাকে পারছে হলুদ লাগাচ্ছে, কিন্তু মামা আপুকে দেখতে পেলাম না। তাই হাতে কিছু হলুদ নিয়ে তাকে খুঁজতে লাগলাম। তারপর ছাদে এসে দেখি একা দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে হলুদ লাগিয়ে দিলাম দৌড়। সেও কিছু করতে পারলো না। কুত্তাটা, আমি জানতাম এমন কাজ তুই ছাড়া আর কেউ করবে না। এত কষ্টে পালালাম, তাও ছাড়লি না। সবার হাত থেকে বাঁচলেও আমার হাত থেকে বাঁচতে পারবে না। কুত্তা, আমাকে এত জ্বালাস কেন বলতো? তোমাকে ভালোবাসি বলে। কি বললি? হ্যাঁ, হবে কি তুমি আমার রাত জেগে গল্প করার সাথী? দেবে কি তোমার কোলে মাথা রেখে জ্যোৎস্না রাতে চাঁদ দেখার অধিকার? দিবে কি আমার সাথে গোধূলি লগনে হেঁটে হেঁটে বহুদূর যাওয়ার অধিকার? দিবে কি তোমার বুকে মাথা রেখে ঘুমানোর অধিকার? হবে কি আমার আম্মুর ছোট ছেলের বউ? হবে কি আমার বাবার নাতি নাতনির মা? তুই এত খারাপ হবে জানতাম না। আমি তোর বড় বোন হই। তাতে কি? তুমি তো আর আমার আপন বোন না। তাছাড়া চাচাতো বোনকে বিয়ে করা যায় যাচ্ছে। তাছাড়া আমি তোর বড়। বড় হলে বিয়ে করা যাবে না, এটা কোথাও লেখা আছে? বলিস না, আমি তোকে ভালোবাসি না। তাছাড়া আমি তোকে সহ্যই করতে পারি না। এই বলেই চলে গেল মামা। তুমি যতই আমাকে না না করো, আমি তোমার পিছু ছাড়ছি না। তারপর নিচে চলে আসলাম। তারপরের দিন বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন করা হয়। আর মামা আপুকেও আমি আগেই মতোই চালিয়েছি বিয়ের দিনও। যাই হোক, বিয়ের সব কার্যক্রম শেষ। ভাবির সাথেও আমার অনেক ভাব হয়েছে। দুই ভাবি আমাকে ছোট ভাইয়ের মতোই ভালোবাসে, কারণ একজনেরও কোনো ছোট ভাই নেই। বিয়ের 7 দিন পর সব আত্মীয় স্বজন চলে গেছে, শুধু মামা আপুরা বাদে। আমি ঘুমাচ্ছিলাম। এই উঠ, আর কত ঘুমাবি? ভাবি ঘুমাতে দিন। কি, তুই উঠবি নাকি পানি দিব? তোমরা দুজন সকাল সকাল কি শুরু করেছো? আজকে তুই আমাকে আর রিদিকে নিয়ে ঘুরতে যাবি। এখন পারবো না, আমাকে ঘুমাতে দাও। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না। আমরা তোর কে হই যে তুই আমাদের সাথে যাবি? তাই কতদিন হলো আমাকে নিয়ে ঘুরতে যাস না। থাক, তোর যাওয়া লাগবে না। এভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করো না তো। আচ্ছা ঠিক আছে, আমরাই যাই। আরে শোনো, এভাবে রাগ করো কেন? তোমরা ঘরে গিয়ে রেডি হও। আচ্ছা ঠিক আছে আমার সোনা ভাই। ভাবি শোনেন না? বল। মামা আপুকেও সাথে নিয়ে চলো না। কেন? ওকে নেবো কেন? কেন, সামথিং সামথিং চলছে নাকি? না মানে আসলে ভাবি। তাহলে কি মা ওকেই আমাদের যা করতে হয়? আমি তো চাই, কিন্তু সে তো আমাকে পাত্তাই দিতে চায় না। দিবে দিবে, সারাদিন পিছনে আমার আঠার মতো লেগে থাকে। আচ্ছা তাহলে তাই করব। আচ্ছা শোন, আমরা রেডি হচ্ছি, তুই রেডি হয়ে নাস্তাটা কর। আচ্ছা। তারপর আমি রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করলাম। তারপর বের হলাম তাদের নিয়ে। সাথে মামা আপুও আছে। যেতে চেয়েছিল না, কিন্তু ভাবিদের জন্য রাজি হলো। তারপর গাড়ি নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। ভাইয়ারাও নাকি একটু পর আসবে, তাহলে ভালোই হবে। মামা আপুকেও জ্বালাতে পারবো। একটু পর ভাইয়ারাও চলে আসলো। তারা নিজেদের বউ নিয়ে আলাদা হয়ে গেল। চলো আমরা ওই দিকটা থেকে ঘুরে আসি। তোর সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। তবু তোমাকে যেতেই হবে। তারপর জোর করে নিয়ে দুজনে ঘুরলাম। সন্ধ্যায় সবাই একসাথে বাসায় ফিরলাম। তোমাদের জন্য একটা খুশির খবর আছে।
কি বলো বাবা? তোমার চাচ্চু এখন থেকে আমাদের ঢাকায় থাকবে। মানে? হ্যাঁ, আমরা এখানে একটা ফ্ল্যাট কিনেছি, এখন থেকে ওটাতেই থাকবো। তাই বলো, কি ভালোই হয়েছে। কিন্তু বাবা, আমার ভার্সিটি। সমস্যা নাই, ট্রান্সফার করে এনে এখানেই ভর্তি করব। আচ্ছা বাবা, তোমরা যেটা ভালো মনে করো। আমি তো সেই খুশি। এখন থেকে মামা আপুকে প্রতিদিন দেখতে পারবো আর জ্বালাতে পারবো। তারপর সবাই ডিনার করে রুমে গেলাম। কয়েকদিনের মধ্যে কাকারা ঢাকায় শিফট হয়েছে। আর একটা খুশির খবর হলো, মামা আপু যে ভার্সিটিতে ভর্তি হয়েছে, আমিও সেটাতেই চান্স পেয়েছি, সাথে আমার বন্ধুরাও। যাই হোক, ভার্সিটির প্রথম দিন গেলাম, বাইক নিয়ে গেলাম। তারপর ভার্সিটিতে আমি আমার বন্ধুদেরকে দেখে তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তখন দেখি মামা আপু ও তার বান্ধবীরা কলেজে ঢুকছে। আমি তাদের সামনে গেলাম। হাই আপু। তুই এখানে? তোর জ্বালায় কি কোথাও একটু শান্তিতে থাকতে পারবো না? যাকে ভালোবাসি তার কাছে না আসলে চলে বলো? তোকে কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তুমি যাই বলো না কেন, আমি তোমাকেই ভালোবাসি। তোকে বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরও কেন আমার সামনে আসিস? এই বলে চলে গেল মামা। তুমি যতই বলো আমাকে ভালোবাসো না, আমি তোমার পিছু ছাড়ছি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। মনে মনে বলতে বলতে বন্ধুদের কাছে এলাম। দোষ, মা ভাবি তোকে মারলো, তুই কিছুই বললি না কেন? আরে ভাই, প্রেম করতে গেলে একটু কষ্ট করতে হয়। এটা জানি, কিন্তু এভাবে না মারলেও পারতো। আরে বেটা, দেখি কি করে আমাকে ভালো না বেসে থাকতে পারে। ভাই চেষ্টা কর, কিন্তু সাবধানে। আচ্ছা ভাই, চল ক্লাসে যাই। চল। তারপর সবাই মিলে ক্লাস করলাম। আসলে আমরা সবাই যতই ফাইজলামি বা দুষ্টামি করি না কেন, তবে পড়ালেখাটা ঠিক মতোই করি। ক্লাস শেষে সবাই কিছুক্ষণ আড্ডা দিচ্ছি, তবে আমি মনে মনে মামা আপুর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরই মামা আপু আসলো। আমি বন্ধুদেরকে বিদায় দিয়ে তার সামনে গেলাম। তুই আবার আমার সামনে আসছিস? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? তুই আমার জন্য অপেক্ষা করছিলি কেন? তোমার সাথে প্রেম করার জন্য। ইস, আইসে শখ কত! ও নাকি আমার সাথে প্রেম করবে। করব। তোকে সকালে থাপ্পড় দিলাম আর এখনই ভুলে গেছিস? না ভুলিনি, তবে তোমাকে যে ভালোবাসি সেটাও ভুলিনি। বুঝেছি, তোকে লাঠি দিয়ে না মারলে তোর ভালোবাসার ভূত মাথা থেকে নামানো যাবে না। বলেই পাশে লাঠি খুঁজে হাতে নিল বাবা। আরে আরে করতেছো কি? বলেই দৌড় দিয়ে বাইকের কাছে গিয়ে বাইকটা স্টার্ট দিলাম। আর ওইদিকে ছেলেটা মনে হয় তোকে সত্যিই ভালোবাসে। ভালোবাসা না ছাই, ও আমার ছোট। তাতে কি, ও তো তোকে অনেক ভালোবাসে। আর আমাকে এমন করে কেউ ভালোবাসলে তাকে আমি জান দিয়ে দিতাম। হয়েছে হয়েছে, তোর লাইলিগিরি থামা। থামলাম। এমন ভাবে কেউ ভালোবাসে তো তাই এমন করিস। যে সময় থাকবে না তখন বুঝবি। আচ্ছা, তা পরে দেখা যাবে, এখন চল। চল। তারপর বাসায় চলে গেল। আর এইদিকে আমি বাসায় যেতেই, ফাজিল মশাই, বিকালে আমাদের বাসায় যেতে হবে। কেন? কেন আবার আপনার কাকে যেতে বলেছেন? আচ্ছা যাব। আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আই। তোর জন্য আমি, মা আর বড় ভাবি এখনো না খেয়ে আছি। ওহ, আমার তো মনেই নেই আমি তাড়াতাড়ি আসতেছি। আসলে আগে মা আর বড় ভাবি আমাকে না খাইয়ে খেত না, এমনকি তারা আমাকে নিজ হাতেও খাওয়াই দিত। তার সাথে এখন আবার যোগ হয়েছে মেজো ভাবি। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে রুমে গেলাম। বিকেলবেলা আমি রেডি হয়ে মা ও ভাবিদের বলে মামা আপুদের বাসায় গেলাম। বাসাটা বেশি দূরে না, বাইকে যেতে মাত্র 10 মিনিট লাগে। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কাকি দরজাটা খুলে দিল। তোর আসতে এতক্ষণ লাগে? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সরি কাকি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা বস তুই, আমি তোর জন্য খাবার আনতেছি, তারপর দুজনে আড্ডা দেব। আচ্ছা কাকি, মামা আপু কোথায়? আচ্ছা, ওর রুমে। আচ্ছা কাকি, তুমি খাবার আনো, আমি তোমার মেয়েকে জ্বালিয়ে আসি। তুই পারিসও বটে, আচ্ছা যা। তারপর মামা আপুর রুমের সামনে গেলাম। গিয়ে দেখলাম একটা বই নিয়ে মনোযোগ সহকারে পড়তেছে। আসতে পারি? তুই এখানে কি করিস? আসতে পারি না, আমার শ্বশুর বাড়ি। এটা আবার তোর শ্বশুর বাড়ি হলো কবে থেকে? হয়নি, হবে তো সামনে। তুই সেই স্বপ্নই দেখ। এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে চাই। এটা কখনো হবে না। আচ্ছা দেখা যাবে। এই বলে মামা আপুর ফোনটা নিয়ে দিলাম দৌড়। মামা আপুও সাথে সাথে আমার পিছনে দিল দৌড়। এটা দেখে আমি তাড়াতাড়ি একটা রুমে ঢুকে দরজা আটকে দিলাম। আর আপু দরজার সামনে দাঁড়িয়ে, ওই, তুই আমার ফোন নিলি কেন? নিয়েছি তো কি হয়েছে?
তুই কোনো কথা না বলে দরজা খুলে আমার ফোনটা দে। দিব না, কি করবে? এরপর আপু শুরু করলো তার বকর বকর। আমি কোনো উত্তর না দিয়ে তার ফোনে ফেসবুকে ঢুকে আইডিটা অ্যাড দিয়ে নিলাম, এমনভাবে যেন সে না বুঝতে পারে। তারপর দরজাটা খুলে দিতেই সে আমাকে ধাওয়া করতে শুরু করলো। ধাওয়া করতে করতে একসময় আমি পা পিছলিয়ে বিছানার উপর পড়ে গেলাম, আর আপুও তাল সামলাতে না পেরে আমার উপরে পড়ে গেল এবং সাথে সাথেই তার ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করলো। আমি শুধু তার দিকে তাকিয়ে আছি। কি সুন্দর এই মেয়েটা, কিন্তু অহংকার একটু বেশি। অন্যদিকে আপুও যেন স্তব্ধ হয়ে গেছে, কি হয়েছে তা বোঝার চেষ্টা করছে। যখন তার জ্ঞানে আসলো তখনই, তুই আবার আমাকে কিস করছিস? দাঁড়া, আজকে তোর খবর আছে। আরে কাকি তুমি! এটা শুনেই মামা আপু তাড়াতাড়ি আমার উপর থেকে উঠে পিছনে তাকায় আর দেখে কাকি নেই। তারপরে যেই রাগী চোখে আমার দিকে তাকায়, তখনই আমি দিলাম ভো দৌড়। এক দৌড়ে কাকির কাছে চলে গেলাম। মামা আপুও আমার পিছনে আসলো। কিরে, তোর দুষ্টুমি শেষ হয়েছে? দেখো না কাকি, তোমার মেয়ে আমাকে মারতে এসেছে। কি হয়ে তুই ওকে মারতে এসেছিস? কেন? জানো মা ও কি করেছে? কি করেছে আমার ছেলেটা? তোমার ছেলে না, ছাই। বাজে কথা না বলে ও কি করেছে তাই বল। কাকি, আপু বলতে পারবে না, আমি বলে দিতেছি। বল বাবা। আচ্ছা শোনো, আর বলতে দিল না। মামা আমার মুখ চেপে ধরেছে। কি হয়েছে? তুই ওকে আতিকের মুখ চেপে ধরছিস কেন? ওকে বলতে দে। না, বলতে হবে না মা, ও কিচ্ছু করেনি। আমি আর কিছু বলবো না। তোরা যে কি করিস না, আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা আতিক বাবা, তুই নাস্তা করতে বস। আচ্ছা কাকি। তুই কি নাস্তা করবি? না, তুমি তোমার শয়তান ছেলেকে খাওয়াও। খাওয়াবই তো, তাতে তোর কি? আমার আবার কি? আমি রুমে গেলাম। আর তুই শোন, যাওয়ার সময় আমার সাথে একটু দেখা করে যাস। তারপর আমি নাস্তা করে মামা আপুর রুমে গেলাম। বলো, কি জন্য দেখা করতে বলেছো? ও, তুই এসে গেছিস? কি জন্য ডেকেছো? তুই আমার পিছু ছাড়বি কবে বল? যতদিন না তুমি আমাকে ভালোবাসবে ততদিন আমি তোমার পিছু ছাড়ছি না। আর সত্যি বলতে আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। দেখ, আমি কিন্তু তোকে ভালোভাবে বলছি, আমার পিছু ছেড়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে। তুমি যা করার করে নিও, আমি তোমাকে ভালোবাসি আর তোমার পিছনেই লেগে থাকবো। দেখিস তোর কি হাল করি আমি। আচ্ছা, বলেই চলে আসলাম আমি। তারপর কাকিদের বাসা থেকে বেরিয়ে বন্ধুদের কাছে গেলাম। আরে আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি জানি, তাই তো তোদের কাছে আসলাম। চল চা খেয়ে আসি। চল। তারপর সবাই চা নিয়ে আবার মাঠে বসলাম। দোস্ত, ভাবি মানে মা আপুর কি অবস্থা? আরে ভাই, ওটা মেয়ে না আগুন, কোনোভাবে আমার ভালোবাসা বুঝতে চায় না। তা তো আমরা জানি। সারা জানোস যখন, তাইলে একটা বুদ্ধি দে। ওকে শোন, তাহলে তোর মামা আপুকে আরো ভালোভাবে ইমপ্রেস করতে হবে। চেষ্টা তো করতেছি। শোন, তুই আপুকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করবি। আপু কি শালা ভাবি বলবি? আর দেখা হলে তাকে ভাবি বলে ডাকে দিবি। আর হ্যাঁ, এখন থেকে প্রতিদিন গোলাপ ফুল দিয়ে প্রপোজ করব। কিন্তু কি ভাই, সে যা রাগী কিনা আমাকে প্রতিদিনই থাপ্পড় মারে। একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, 4টা বেজে গেছে, এখন চল সবাই বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, কাল থেকে কাজ শুরু করে দিস। আচ্ছা। তারপর সবাই বাসায় চলে গেলাম। তারপর হালকা বিশ্রাম নিয়ে সবার সাথে ডিনার করে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। পরের দিন সকালবেলা ভাবির ডাকে ঘুম থেকে ব্রেকফাস্ট করে আগে ফুলের দোকান থেকে এক গুচ্ছ গোলাপ ফুল কিনলাম। তারপর বন্ধুদের নিয়ে একসাথে কলেজ গেটে দাঁড়ালাম। শোন, তোরা এখানে থাক, তোদের ভাবি আসলে আমাকে কল করবি। আচ্ছা দোস্ত। তারপর আমি কলেজের মধ্যে গিয়ে আপুর জন্য অপেক্ষা করছিলাম। অন্যদিকে মা আপু কলেজে গেটের কাছে আসলো। তখনই, আরে ভাবি, কেমন আছেন? কে তোমাদের ভাবি? কেন, আপনি আমাদের ভাবি? আমি ভাবি মানে? আমি তোমাদের ভাবি হলাম কিভাবে? আপনি যদি আতিকের বউ হন তাহলে তো আপনি আমাদের ভাবি। ও, বুঝেছি, ওই ফাজিলটা তোমাদের এসব বলতে বলেছে, তাই না? আপনি তো আমাদের ভাবি। আচ্ছা, তাই যাচ্ছি, দেখিস ওর কি করি। তারপর মা আপু চলে গেল কলেজের মধ্যের দিকে। আমার কাছে আমার বন্ধুরা ফোন দিয়ে জানিয়ে দিল, আর আমিও প্রস্তুত হয়ে গেলাম আপুর আসার জন্য। আপু আমার কাছে চলে আসলো। আই লাভ ইউ,
তুই তোর ফালতু কাজগুলো থামাবি? কেন? কি ফালতু কাজ করেছি আমি? তুই তোর বন্ধুদের আমাকে ভাবি বলতে বলেছিস, আবার কালকে থাপ্পড় মারার পরেও তুই আজকে গোলাপ নিয়ে প্রপোজ করছিস। এসব কি? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুমি কেন বুঝতে পারতেছো না? বলছি না আমি তোকে ভালোবাসি না, তারপরেও তুই কেন আমাকে বিরক্ত করিস? আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তুই যতই আমাকে মারো না কেন আমি তোমার পিছু ছাড়ছি না, আর তুমিও আমাকে ভালো না বেসে থাকতে পারবে না। তুই সেই স্বপ্নই দেখ, আর আমি তোকে কখনো ভালোবাসবো না। তারপর আমিও আর সেখানে না দাঁড়িয়ে ক্লাসে চলে গেলাম। আর সবাই ক্লাস করে যাওয়ার সময় আপুর পিছনে পিছনে বাসায় যাই। সে বাসায় ঢুকলে আমি আবার আমার বাসায় চলে যাই। আর রাত্রে প্রতিদিন আপুর ফেসবুক প্রোফাইল ঘোরাঘুরি করতাম। মোট সবসময় আপুর খেয়াল রাখার চেষ্টা করি। এভাবে চলে গেল 6 মাস। এখনো আপু আমার সাথে আগের মতোই খারাপ ব্যবহার করে। প্রতিদিন তাকে প্রপোজ করতাম, আর প্রতিদিনই তার হাতে মায়ের খেতে হতো। তাছাড়া প্রতিদিন অপমান তো সাথে আছেই। তারপর একদিন কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আমার বন্ধু সিয়াম কল দিল। দোস্ত তুই কোথায়? এই তো বাসা থেকে কলেজের দিকে বের হব। কেন? দোস্ত তুই তাড়াতাড়ি কলেজে আয়, মামা আপুকে দেখলাম একটা ছেলের হাত ধরে কলেজে ঢুকতে। বুকের বাঁ পাশে শূন্যতা অনুভব করলাম। কি বলছিস এসব তুই? আমি এখনই আসছি। ওকে তাড়াতাড়ি আয়। এরপর তাড়াতাড়ি বাইক নিয়ে আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি সত্যিই মামা আপু একটা ছেলের সাথে বসে আড্ডা দিচ্ছে। এটা দেখে আমার চোখ ভিজে গেল। তারপর আমি তাদের সামনে গেলাম। আমাকে দেখে আপু, ও তুই এসে গেছিস, আয় তোর সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড সিফাত, ওর সাথে ফেসবুক থেকে রিলেশন শুরু করেছি। মানে এটা কি আপু? আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, আর তুমি কিনা তার সাথে রিলেশনে গিয়েছো? ও কি বলছে এসব মামা? আরে তুমি কিছু মনে করো না, ও এইরকমই। ওর পরিচয় তো তোমাকে দেওয়াই হলো না। ও হচ্ছে আমার কাজিন আতিক, আর ও আমাকে প্রতিদিনই আই লাভ ইউ বলে, বাট আমি ওকে ভালোবাসি না। ও তাই বলো মামা? আর শোনো আতিক, তুমি আর মামাকে ডিস্টার্ব করবে না। ও তোমাকে ভালোবাসে না, ও আমাকে ভালোবাসে, তাই ওকে আর জ্বালাতন করবে না। আমি কিছু না বলে সেখান থেকে চলে গেলাম বন্ধুদের কাছে। দোস্ত তুই মন খারাপ করিস না। দোস্ত কি করব বল, এত ভালোবাসার পরও আমি ওকে আমার ভালোবাসা বোঝাতে পারলাম না। দোস্ত শোন, চল আমরা আজকে ক্লাস করব না, চল ঘুরতে যাই। না ভাই, আমার এখন ভালো লাগছে না, আমি একটু বাসায় যাব। ভাই এভাবে মন খারাপ করে থাকিস না। আমি উঠে দাঁড়িয়ে ওদের কোনো কথার উত্তর না দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় যাওয়াতে মা ও ভাবিরা অবাক, কারণ আমি এই সময়ে কখনো বাসায় ফিরি না। কিরে তুই আজকে এত তাড়াতাড়ি ফিরে এলি যে? তোর কি শরীর খারাপ? না মা, তাহলে তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? এমনি আজকে কিছু ভালো লাগছিল না, তাই চলে আসলাম। ও তাইলে রুমে গিয়ে বিশ্রাম নে। আচ্ছা বলেই রুমে চলে গেলাম আমি। তারপর অনেক কান্না করলাম। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। এক ঘুমে দুপুর 3টায় উঠলাম। তারপর বাসা থেকে বের হলাম, বন্ধুদের কাছে যাব আর বাইরে খেয়ে নিব। এই কথা বলে তারা অনেক জোর করছিল খাওয়ার জন্য। আর এত ঘুমানোর কারণ কি জানতে চাইছিল। আমি কিছু না বলে চলে আসলাম। বাইরে বের হয়ে দেখলাম বন্ধুদেরকে, ওরাও আমাদের বাসায় ঢুকছিল। ও তুই বের হয়েছিস, আয় আমরা তোকে নেওয়ার জন্য এসেছি। দোস্ত এভাবে মন খারাপ করে থাকিস না, চল আমরা ঘুরতে যাই। কোথাও ঘুরতে গেলে ওর মন ভালো হতে পারে। কি রে কিছু বলছিস না কেন? ওর মুখ দেখলে বোঝা যায় ও কিছু খায় নাই, চল কিছু খাবি। তারপর ওরা জোর করে খাওয়ালো আর নদীর তীরে ঘুরতে নিয়ে গেল। তারপর সেখানে কিছুক্ষণ আড্ডা দিলাম। যেই উঠে দাঁড়ালাম তখনই দেখলাম মাওয়া আপুর বয়ফ্রেন্ড সিফাত যাচ্ছে। আমাকে দেখে সে দাঁড়ালো, তারপর আমার কাছে আসলো। তখনই সে বলল, কি রে শালাবাবু, ছেঁকাটা বেশি খেয়েছিস নাকি? চেহারার অবস্থা তো খারাপ হয়েছে। দেখেন আপনি ওর সাথে মজা করবেন না ভাই। হা হা হা, আমি আবার ওর সাথে মজা করব কেন? আপনি কিন্তু রীতিমতো আমার বন্ধুকে অপমান করতেছেন। এই তুমি চুপ থাকো, আমি ওর সাথে কথা বলছি। এবার আমি মুখ খুললাম। কি হয়েছে ভাই, আপনি ওকে ধমক দিয়ে কথা বললেন কেন? এবার মুখ খুলেছে আমার ছেঁকা খাওয়া শালাবাবু। কে আপনার শালা বাবু? আর একবার ফালতু কথা বললে এর ফল কিন্তু ভালো হবে না। এই তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাই না, আপনি প্লিজ এখন এখান থেকে চলে যান। কেন, আমি সত্যি কথা বলেছি তাই গায়ে লাগছে? আপনি কিন্তু এখন অতিরিক্ত করছেন, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবি রে তুই আমাকে? দেখবি তুই আমি কি করতে পারি।
তুই কাজটা কিন্তু ভালো করলি না, এর ফল ভালো হবে না, দেখে নিস। তুই যা করার করে নিস। তোরাও বেয়াদবি করলি, দাঁড়া আগে এর ব্যবস্থা করি, তারপর তোদের। আরে যা যা, দেখি কি করিস। আচ্ছা। বলেই চলে গেল সিফাত। তারপর বন্ধুদেরকে, তোরা আবার ওর সাথে ঝগড়া করলি কেন? তো কি করব, ও তোকে এভাবে অপমান করবে আর আমরা কি তা শুধু দেখব? আমরা যা করছি ঠিকই করছি, আমাদের যা হবে একসাথে। তোরা আমার বন্ধু না, তোরা আমার কলিজা। এটা বলেই কেঁদে দিলাম আমি, ওরাও কেঁদে দিল। তারপর আরো কিছুক্ষণ কথা বলে যে যার বাসায় চলে গেলাম। রাতে সবার সাথে ডিনার করলাম, না হলে সবাই সন্দেহ করবে যে কিছু না কিছু হয়েছে। তারপর ঘুম দিলাম। সকালবেলা সিয়ামের ফোন আসলো। দোস্ত, তুই কোথায়? তাড়াতাড়ি কলেজ যাই। কেন, কি হয়েছে? একটু আগে দুর্জয় ওর বোনকে প্রাইভেটে দিয়ে আসার সময় সিফাত ও ওর বন্ধুরা দুর্জয়কে খুব মেরেছে। কি বলছিস এসব? আমি এক্ষুনি আসছি। তারপর আমি তাড়াতাড়ি করে বাসা সামলিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে এক মেয়ে দুর্জয়কে নিয়ে হাসপাতালে গেলাম, কারণ ওর কপাল একটু কেটেছে। তারপর মাথায় ব্যান্ডেজ করে আবার কলেজে আসলাম। তারপর সবাই মিলে ওকে আজকে বিকালে নদীর পাড়ে বসে মারার প্ল্যান করলাম। অতঃপর দুর্জয়কে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা ক্লাস করলাম। তারপর বিকেলবেলা আমাদের প্ল্যান মতো আমাদের ব্যাচের সব বন্ধু বান্ধব প্ল্যান মোতাবেক নদীর পাড়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর সিফাত ও আমাদের প্ল্যান মতো এখান থেকে যাচ্ছে, আর তখনই আমি তার সামনে গেলাম। সে আমাকে দেখে ভয় পেয়ে গেল। কিরে তুই এখানে? তুই দুর্জয়কেই মেরেছিস কেন? ও আমার সাথে বিয়াদবি করেছে, তাই মেরেছি, আর তোদেরও ছাড়বো না। কি বললি তুই? আমার চিৎকার শুনে সবাই আমার কাছে চলে আসলো। না, আমি আর কাউকে মারবো না, আমাকে মাফ করে দে ভাই। আর এতক্ষণ তো বড় বড় কথা বলতেছিলি, এখন হাওয়া শেষ হয়ে গেছে। না, আমি আর কিছুই করব না, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমাদের কোনো বন্ধুর গায়ে হাত দিলে আমরা কাউকে ছাড়ি না, আর তোকেও ছাড়বো না। তারপর আমরা সবাই মারতে শুরু করলাম। শালার একটা হাত ভেঙে দিলাম। দুর্জয় তো আরো মারতে চেয়েছিল, আমি অনেক কষ্টে ছাড়িয়েছি। ভাই তুই আমাকে ছেড়ে, ওকে আমি আজ মেরেই ফেলবো। না থাক, ছাড় ভাই, ওকে আমরা অনেক মেরেছি, এখন ছেড়ে দে। অনেক কষ্টে ছাড়লাম ওকে আমি। তারপর সিফাতকে একটা রিকশায় করে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমরা সবাই যে যার বাসায় চলে গেলাম। পরের দিন সকালে আগের মতো করে কলেজে গেলাম। তারপর হঠাৎ করে মাওয়া আপু ডাক দিল। আমি না শুনে চলে যাচ্ছিলাম, কারণ আমি তার সামনে যাই না। সেই ঘটনার পরে যে আমার ভালোবাসা বুঝলো না, তার সাথে আর কিছু না করাই ভালো। সে তো অন্য একজনকে ভালোবাসে, তাকে নিয়ে সুখে থাকুক। আমি আর তার মাঝে যেতে চাই না। কিন্তু জোর করে মাওয়া আপু আমার সামনে আসলো। কলেজের ছাত্র ছাত্রীরা সবাই দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমাকে থামিয়ে বলতে শুরু করলো, তুই তোর বন্ধুদের নিয়ে সিফাতকে মারলি কেন? আমি কাউকে শুধু শুধু মারিনি, আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখতে পারেন। তুই মারলি কেন? সিফাত আমাকে সব বলেছে, ও আমাকে ভালোবাসে, সেই জন্যই তুই ওকে মেরেছিস। আরে আমি সেই জন্য মারিনি। তুই ওকে মারলি কেন? আরে আমার কথা শুনবে তো? কি শুনবো তোর কথা? তুই ওকে শুধু শুধু মারলি কেন? আসলে তোকে প্রশ্রয় দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। তোকে এত মেরেছি, তবুও তোর লজ্জা হয় না? আসলে তোকে তোর বাবা মা কোনো ভালো শিক্ষাই দিতে পারেনি। ঠাস ঠাস করে 4টা থাপ্পড় বসিয়ে দিলাম। চুপ থাক তুই। হ্যাঁ, তোর পিছনে আমি বেহায়ের মতো ঘুরে বেরিয়েছি শুধু তোকে ভালোবাসি বলে। আমি তোর জন্য এত কষ্ট করলাম, তবু তুই অন্য একজনের সাথে রিলেশন করছিস। আমি কিছু বলিনি, আমি চেয়েছি তুই ভালো থাক, তাই আমি তোদের মধ্যে আসিনি। কিন্তু ও আমার বন্ধুকে মেরেছে। আমার বন্ধুরা এক একটা কলিজা। আমার বন্ধুদের যে মারবে তাদের কাউকে আমি ছেড়ে কথা বলবো না। আর আমার বাবা মা আমাকে খারাপ শিক্ষা দেয়নি, আমি শুধু তোকে ভালোবাসি বলে জ্বালাতন করতাম। এখন থেকে আর কখনো তোর সামনে আমি আর আসবো না। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বন্ধুরা আমাকে বাসায় নিয়ে গেল। ফ্ল্যাশব্যাক শেষ। সেদিন বাসায় গিয়ে অনেক কান্না করলাম। অনেকে অনেকবার ডাকার পরও দরজা খুললাম না। তারপর চিন্তা করে দেখলাম সে যখন আমাকে ভালোবাসে না, তাই আমিও আর তার সামনে যাব না। অনেক কষ্ট করেছি তার জন্য, এবং অনেক কষ্টও করেছি। তাই সিদ্ধান্ত নিলাম ওই ভার্সিটিতে আর ক্লাস করব না। ক্লাস করব একটা প্রাইভেট ভার্সিটিতে, আর শুধু পরীক্ষাটাই আমাদের ভার্সিটি থেকে দিব। বিকালে রুম থেকে বের হলাম। আমাকে দেখে মা বাবা ভাবিরা আর ভাইয়ারা অবাক চোখে তাকিয়েছে। আমি রুম থেকে বের হচ্ছি না,
এটা শুনেই বাবা আর ভাইয়ার বাসায় চলে এসেছে। কি হয়েছে তোর বাবা, তুই আটকে রেখেছিস কেন? তাছাড়া তোর চোখ লাল কেন? তাই তো মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করেছে। তুই কি কোনো কারণে কান্না করেছিস? এমন সময় কাকি আসলো। কি হয়েছে বাবা তোর? তুই এমন করছিস কেন? চেহারার কি হাল করেছিস? কি হলো, কথা বলিস না কেন? আরে থামো, তোমরা আগে আমার ছেলেটাকে কিছু খাও, তারপর আমার ছেলে মাথা ঠান্ডায় সব কিছু বলবে। ও তাই তো। আম্মু, আপনি ওকে নিয়ে আসুন, আমি টেবিলে খাবার বেড়ে দিতেছি। তারপর আম্মু খাবার টেবিলে নিয়ে গেল। কাকি আমাকে খাইয়ে দিচ্ছে, আমি খাচ্ছি। আর অন্যদিকে মাওয়া গেল সিফাতকে দেখতে। কেমন আছো সিফাত এখন? এখন একটু ভালো। জানো, আজকে সকালে আতিককে তোমার জন্য অনেক অপমান করেছি, কিন্তু ও তাই নাকি? আমি জানতাম আমাকে মারলে তুমি আমার ব্যথা সহ্য করতে পারবে না, তবে আবার কিন্তু ও আজকে আমার গায়ে হাত তুলে আমাকে অনেক অপমানজনক কথা বলেছে। এখন আমি চাই তুমি ওকে তোমার বন্ধু বান্ধব নিয়ে মারো। না সোনা, এটা করা যাবে না। ওদের ফ্রেন্ড সার্কেল অনেক ডেঞ্জারাস, পরে আমাদের অনেক ক্ষতি করবে। তাহলে এখন কি করবে? শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা অন্য এলাকা থেকে গুন্ডা ভাড়া করে এনে মারি, তাহলে কেমন হয়? ও তাইলে অনেক ভালো হয়। শোনো, যে সময় মারবে আমি ওদের সাথে থাকবো। আচ্ছা। তারপর সিফাত ওর বন্ধুকে সব ব্যবস্থা করতে বলে, আর ওর বন্ধু সব করেও ফেলে। তা শুনে মামা অনেক খুশি। মামা, আমরা বিয়ে করব কবে? করব আমার পড়াশোনাটা শেষ হলে। তুমি একবার চিন্তা করে দেখেছো, তোমার বাবার সম্পত্তি আর আমাদের সম্পত্তি যখন এক হবে, তখন আমরাই হব এই শহরের টপ বিজনেসম্যান। আচ্ছা, আমি এখন যাই, মা চিন্তা করবে। আচ্ছা যাও, আর বিকেলে ফোন দিলে চলে আসবে। তারপর মামা আচ্ছা বলেই বাসায় চলে গেল। আর এইদিকে আমার খাওয়া শেষ। এখন বল ভাই, তোর কি হয়েছে? কিছু না ভাইয়া, আমাকে একটু বাইরে যেতে দাও, ঘুরতে যাব। আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা যা, রাত্রে কিন্তু সব বলতে হবে। আচ্ছা বলবো। তারপর বন্ধুরা আমাকে আড্ডা দেওয়ার জায়গায় আসতে বলে। তারপর সবাই মিলে আড্ডা দেওয়ার জায়গায় চলে আসলাম। দোস্ত, এখন মাওয়া আপুর পিছনে তোকে যেন আর না দেখি। ভাই, এখন ওকে ভুলে নতুন করে শুরু কর। দোস্ত, আমি আর এই ভার্সিটিতে থাকতে চাই না। তুই এই ভার্সিটিতে না থাকলে আমরা কেউ থাকবো না। দোস্ত চল, আমরা কুমিল্লা প্রাইভেট ভার্সিটিতে ক্লাস করি আর এখানে পরীক্ষার সময় পরীক্ষা দেই, কারণ ওই ভার্সিটিতে আমার কাকা একজন প্রফেসর। আমি তো এটাই চাই। তাইলে আর কি, সিয়াম তুই তোর কাকার সাথে কথা বল, আর আমরা কুমিল্লা যাওয়ার প্ল্যান করি। তাই করি আমরা। আচ্ছা ঠিক আছে, আমি কাকার সাথে কথা বলবো। তারপর আজকে আমি ওদের সাথে বেশি আড্ডা দিলাম না, বাসার দিকে রেডি হলাম। তারপর আমি 5:30টায় ওদেরকে বলে আড্ডা থেকে বিদায় নিলাম। আমি বাইক নিয়ে বাসার দিকে যাচ্ছিলাম, তখনই আমার সামনে একটা কালো গাড়ি আসলো। তখনই আমি ব্রেক করলাম। তারপর গাড়ি 15 জন মুখ বাঁধা মানুষ নামলো। কিরে, তোর নাকি এই এলাকায় কেউ কিছু বলতে পারে না? আপনারা কারা? আমার কাছে কি চান? আমরা তো জীবন চাই। কি বলতে চান আপনারা? তারপর লোকটি কিছু বলার আগেই আমার মাথায় কে যেন আঘাত করলো। আমি মাথায় হাত দিয়ে পিছনে তাকিয়েই দেখি মাওয়া আপু হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আপু তুমি? হ্যাঁ আমি। আর এই লোকগুলো আমার ভাড়া করা। কিন্তু তুমি আমাকে মারতে চাও কেন? তুই সিফাতকে মেরেছিস, তাছাড়া আজকে কলেজে সবার সামনে থাপ্পড় মেরেছিস। এগুলো কি আমি এমনি এমনি ছেড়ে দেব? তুমি তো আজকে আমাকে মেরে ফেলবে, তাহলে আমি কিছু কথা বলি। একদিন তোমার এই অহংকার ভেঙে যাবে, সেদিন তুমি আমায় চাইবে কিন্তু পাবে না। আর হ্যাঁ, সিফাত তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসে। আমার এই কথাটা মিলিয়ে নিও। এই দিনটা কখনো আসবে না। এই বলেই আরেকটা বাড়ি দিল মাওয়া। তারপর সবাই মিলে মারতে থাকলো। একসময় আমার চোখ বুঝে গেল ব্যথার আঘাতে। তারপর যখন আমি চোখ মেলে তাকালাম, তখন দেখি আমি হাসপাতালের বেডে শোয়া। আমি নড়তে পারছিলাম না। আমার সারা শরীরে প্রচুর ব্যথা এবং হাতে পায়ে ব্যান্ডেজ। আমার জ্ঞান ফিরতে দেখে মা আমার কাছে এসে ডাক্তারকে ডাক দিল আর আমাকে ধরে কান্না করে দিল। ওইদিকে মায়ের ডাক শুনে ডাক্তার দৌড়ে কেবিনে আসলো। কি হয়েছে? আপনি এভাবে চিৎকার করছেন কেন? আমি কিছু বলতে পারলাম না, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই চুপ থাকলাম। ডাক্তার, আতিকের জ্ঞান ফিরেছে, এই দেখুন। তারপর ডাক্তার আমার দিকে তাকালো, তাকিয়ে দেখে সত্যি আমার জ্ঞান ফিরেছে। এই কথা শুনে আমার পরিবারের সবাই ভিতরে চলে এসেছে, সাথে মামা ও কাকা কাকিও এসেছে। তারপরও কি হয়েছে বাবা?
তোর এই অবস্থা কি করে হলো? এটা শুনে আমি মামা আপুর দিকে তাকালাম, দেখি সে ভয়ে চুপসে গেছে। তাই আমি অনেক কষ্টে বললাম, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছি। কিন্তু ডাক্তার তো বলল তোকে অনেকেই মিলে মেরেছে এবং মাথায় একটা জোরালো আঘাতও করেছে। ভাই বল তুই কে? তোর গায়ে হাত দিয়েছি, আজই হবে ওর শেষ দিন। আরে আপনারা ওকে এভাবে চাপ দিবেন না, তাহলে ওর অনেক সমস্যা হবে। আগে একটু সুস্থ হোক, তারপর সব জানতে পারবেন। তারপর সবাই চুপ হয়ে গেল, আর ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিল। আমি কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। আর অন্যদিকে মামা বাসায় গিয়ে ভাবে, আমি আতিককে মেরে কি ভালো করলাম? ছেলেটা তো আমাকে খুব ভালোবাসে, তাই ওকে মারার পরও ও আমার নাম বলল না। না, ওকে সরি বলতে হবে। তারপরের দিন সকালে আমার ঘুম ভাঙলো। তারপর আমার বন্ধুরা আসলো। ওরা অবশ্য কালকেও এসেছিল, কিন্তু আমার শরীরের অবস্থা দেখে কথা বলে নাই, তাই আজকে কথা বলতে এসেছে। ভাই কি অবস্থা তোর? এই তো এখন ভালো। আচ্ছা ভাই, সত্যি করে বল তো তোর কি হয়েছিল? কি রে বল, কি হয়েছিল তুই আমাদের বলবি না? ও বলবি না, তাই তো? আগে বললেই তো হয়। তুই আমাদের তোর কাছে কেউ মনে করিস না। আরে ভাই রাগ করিস না, শোন তাহলে। তারপর আমি ওদেরকে আমাকে মারার ঘটনা বললাম। এটা শুনে তো ওরা রেগে আগুন। আমরা এখন মাওয়া আপুর বাসায় গিয়ে ওর বাবাকে বলবো। না থাক, তার দরকার নেই। ও ওর মতো ভালো থাকুক। আর তোরা যদি আমাকে কাছের কেউ মনে করে থাকিস, তাহলে এই কথা কাউকে বলবি না। কিন্তু কেন? থাক না ভাই, আজ থেকে আর ওর সামনে যাওয়ার চেষ্টা করব না, আর ওর থেকে দূরে দূরে থাকবো। এখন থেকে জীবনটাকে এখন আমার মতন চালাবো। আচ্ছা ভাই, তবে আমরা সময় মতো এর সঠিক জবাব দেব। আচ্ছা ভাই। আর হ্যাঁ, আমরা এই ভার্সিটিতেই ক্লাস করব, কুমিল্লা যাব না। আচ্ছা তুই যা বলিস। তারপর হাসপাতাল থেকে পুরো 15 দিন ছাড়লো। আমি এখন অনেকটাই সুস্থ। এই কয়েকদিনে সবার সাথে ভালোভাবে কথা বলেছি, কিন্তু মামা আপু আমাকে কিছু বলতে চেয়েছে, আমি তার সুযোগ দেইনি। আমার সাথে কথা বলতে আসলে এড়িয়ে চলেছি। আজ আমি বাড়িতে, সবাই আমাকে নিয়ে ব্যস্ত। ভাবিরা তো আমার কোনো সময় কি লাগে তার জন্য সব সময় আমার আশেপাশে থাকে। রাতে ভাইয়ারা আর আব্বু এসেছে। বাবা, সেদিন তোর সাথে কি হয়েছিল এখন আমাদের বল। আরে বাবা, সেদিন আমার শরীর অসুস্থ ছিল, আর আমি বাইক চালিয়ে আসছিলাম। তখন একটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলাম, তাই এই অবস্থা। ভাই তুই যেদিন অসুস্থ থাকবি সেদিন বাইক চালাবি না। আর ভাই তোর গায়ে যদি কেউ হাত তুলে থাকে তো আমাকে বল, দেখ আমি কি করি। আরে না ভাইয়া, আমি কি তাকে ছেড়ে দেব যে আমাকে মারবে? তারপর আমি তাকে আরো নানাভাবে বোঝালাম। তারপর তারা চলে গেল, আর আমি ঘুমালাম। এরই মধ্যে চলে গেল আরো 20 দিন। হাত ও পায়ের ব্যান্ডেজ খোলা হয়েছে। আজকে আমি কলেজে যাব, তবে এখন আর আমি আগের মতো ফাইজলামও করি না। আগের থেকে ভদ্র হয়ে গিয়েছি। তারপরে সকালে কলেজে গেলাম। আমি অনেকদিন পর কলেজে যাব, তাই আমার বন্ধুরা চলে আসলো আমাদের বাসার সামনে। তারপর সবাই বাইক নিয়ে কলেজে গেলাম। কলেজের ভিতরে ঢোকার পর আমার বান্ধবীরা আসলো দেখা করতে। তারপর আড্ডা দিচ্ছি সবাই মিলে। সবাই কথা বললেও আমি চুপচাপ। আরে ভাই, তোর কি হয়েছে? এভাবে দেবদাস হয়ে আছিস কেন? মজা নিস, আর আমি এরকমই ভালো আছি। আরে নীলা, তুই এরকম কথা বলছিস কেন? জানিস ও মাওয়া আপুকে কতটা ভালোবাসতো, আর সেই ওকে এভাবে কষ্ট দিল। আরে বাদ দে ভাই, এসব কথা বলিস না প্লিজ। দেখো কতটা ডিপ্রেশনে আছে। প্লিজ আতিক ভাই, আগের মতো হয়ে যা। ভাই আমার এসব কথা ভালো লাগছে না, প্লিজ বাদ দে। তখনই মাওয়া আপু সেখানে আসলো। আতিক, এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। বলুন, কি বলবেন? দেখ, আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। আসলে সেদিনের অপমানের জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলবেন আপনি? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? দেখুন, আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নাই, আর আপনি যা করেছেন আমি তাতে কিছু করিনি। শোন আমার কথা। থামিয়ে দিয়ে আপনি এখন যান, এই বলে চলে আসলাম তার কাছ থেকে। তারপর বন্ধুদের নিয়ে ক্লাসে গেলাম, ক্লাস করে বাসায় গেলাম। এইভাবে চলে গেল আরো 1 মাস। আমি এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়ে গেছি, তবে ফাইজলামোটা এখনো করি না। অন্যদিকে মামা আপু রিলেশন ভালোই চলছিল, তবে এখন আর সিফাত মামা আপুকে সময় কম দেয়, শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। যখনই মামা আপু দেখা করতে বলে তখনই বলে আমি এখন বিজি থাকি। তো একদিন মামা আপু ও সিফাতের ভিতরে কথোপকথন। হ্যালো সিফাত, আজকে চলো আমরা দেখা করি, অনেকদিন তোমাকে দেখি না।
সরি মাওয়া জানু, আমার আজকে একটা কাজ আছে, তুমি অফিসে চলে এসো। এভাবে চলছিল। এইদিকে আমি আর মামা আপুর সামনে যাই না, দেখা হলেও কথা বলি না, এবং সেদিনের পর থেকে আর মামা আপুদের বাড়ি যাই না। কাকে অনেকবার যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি। 7 দিন পর সিফাত মামা আপুকে ঠিকানা দিল। মামা আপু বলেছিল যাবে 11টায়, কিন্তু সে গেল 10টার সময়। সে দেখলো কি কারণে যেন সিফাত ম্যানেজারকে বকছে, তাই সে ভিতরে না গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করলো। আপনি জানেন আমি সব কিছুতেই সাকসেস চাই, তবুও কি করে আমার হাত থেকে এই কাগজটা হাতছাড়া হয়ে গেল। দেখুন আমি তো চেষ্টা করেছি কিন্তু কাজটা রাখতে পারিনি। দেখুন আপনি দরকার হয় প্রোডাক্ট কম দামে দিন, তবুও আমার কাজ চাই। শুনুন, আমি শুধু চাই সাকসেস, তাতে যদি আমার বউকে অন্যের বিছানায় পাঠাতে হয় তাতেও আমি রাজি। এটা শুনেই মামা আপু দৌড়ে সেখান থেকে বাসায় চলে গেল। বাসায় গিয়ে রুমে কান্না করতে থাকলো। সে ভাবতে লাগলো, আমি একটা এরকম খারাপ মানুষকে ভালোবেসেছি যে শুধু টাকাকেই ভালোবাসে, আমাকে নয়। তাহলে তো আতিকের কথাই ঠিক হলো। আমি এখন বুঝতে পারছি ভালোবাসার মানুষ কষ্ট দিলে কিরকম লাগে, তা বুঝতে পারছি। তাহলে আতিক কতটা কষ্ট পেয়েছে তা আমি এখন বুঝতে পেরেছি। না, এখন আতিককে আর কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আতিক তো আর আমাকে মেনে নেবে না। তবে আমি জানি ও এখনো আমাকে ভালোবাসে। যেভাবেই হোক ওর রাগ ভাঙাতে হবে। আর সিফাতকে ওর মনোভাব ও আমাদের টাকাকে ভালোবাসার শাস্তি দিতে হবে। অন্যদিকে আমি এখন স্বাভাবিকভাবে চলছি। বন্ধুরা অনেক মেয়ে দেখায় রিলেশন করার জন্য, কিন্তু এখন আমার ওইসব ভালো লাগে না। তাই শুধু পড়াশোনা আর ঘোরাঘুরি করি। দোস্ত, তুই আগের মতো হয়ে যা প্লিজ। আমি এভাবেই ভালো আছি। আমরা ভালো নেই, আমরা আগের আতিককে চাই। ভাই, চেষ্টা করব। তারপরের দিন সকালে আমার কলেজে যেতে দেরি হয়েছে, তাই সিয়াম আমাকে কল দিল। দোস্ত, কোথায় তুই? আসতেছি। কেন? তাড়াতাড়ি আয় তো, তোকে মাওয়া আপু খুঁজতেছে। আচ্ছা, আসতেছি। তারপর আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখি আপু ক্লাসে না গিয়ে আমার ক্লাসের সামনে ঘুরছে। মনে হয় সিয়াম বলে দিয়েছে আমি একটু দেরি হলেও ক্লাসে আসব। এটা ভাবছি, তখনই আপুর এক বান্ধবী ডাক দিল। যেই আপু তার কাছে কথা শুনতে গেল, তখনই আমি দৌড়ে স্যারকে বলে ক্লাসে ঢুকে গেলাম। কারণ আমি আপনাদের আগেই বলেছি যে আমি তার সামনে এখন যাই না। যে আমাকে মেরে ফেলতে চেয়েছে তার সামনে যাওয়া তো দূরের কথা, সে যাতে আমার সামনে আসতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। কিন্তু আমার চাচাতো বোন ও আমার ভালোবাসা বলে তাকে কিছু করিনি। যাই হোক, আমি যখনই ক্লাসে ঢুকলাম তখনই মাওয়া আপু আমাকে দেখে ফেলে, আর সাথে সাথেই আতিক বলে আমাকে ডাক দিয়ে আমার দিকে দৌড় দিল। আমি না শুনে ঢুকে গেলাম ক্লাসে, আর আপু দৌড়েই আমার ক্লাসের সামনে আসলো। তখনই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আরে মামা, কিছু বলবে? আসলে স্যার আতিককে লাগবে। কেন, আতিক তো এইমাত্র ক্লাসে আসলো, এমনিতে দেরি করে এসেছে, আর তুমি ডাকছো? আচ্ছা আতিক, শুনে আসো তোমার বোন কেন ডাকছে। না স্যার, তার কথা আমি ছুটির পরে শুনবো। এখন ক্লাস করাটা জরুরি। দেখো মামা, ও তো তোমার সাথে ছুটির পরে কথা বলতে চাই, এখন ক্লাস করতে চাই। স্যার, আমার তো এখনই লাগবে। কেন বলো তো? ও যেতে চাইছে না, তবুও তুমি নিতে চাচ্ছ? স্যার, আসলে কাকি আমাকে ফোন করে বলেছে আতিক নাকি রাগ করে কিছু না খেয়ে বাসা থেকে বেরিয়েছে। আপুর কথা শুনে আমি তো অবাক। কি মেয়ে রে বাবা, আমাকে বের করার জন্য কিভাবে মিথ্যা বলছে। কি আতিক, এটা কি সত্যি? না স্যার, আপু মিথ্যে বলছে। আমি বুঝতে পেরেছি। তাড়াতাড়ি মামার সাথে গিয়ে কিছু খেয়ে নাও। না স্যার, তার আর দরকার হবে না, আমি খেয়ে এসেছি। তোমাকে যেতে বলেছি, যাও, নাহলে তোমাকে আর আমি আমার ক্লাস করতে দেবো না। জি স্যার, যাচ্ছি। তারপর বাধ্য হয়ে ক্লাস থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম। আপু তখনই পিছন থেকে আমার হাত ধরলো। কি হয়েছে? এভাবে হাঁটছো কেন? কি হয়েছে আপনার? আপনি এভাবে আমাকে ক্লাস থেকে বের করলেন কেন? তোমার সাথে ঘুরতে যাব। বাহ বাহ, আজকে তুই থেকে তুমি করে বলছেন, আবার আমার সাথে ঘুরতে যাবেন বলছেন। কি হয়েছে আপনার? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? দেখো, আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে কি ক্ষমা করা যায় না? করে দিয়েছি তো আপনাকে ক্ষমা, তবু আপনি কেন বিরক্ত করছেন? আমি তো আর আপনার সামনে নিজে থেকে ভুলেও আসি না। দেখো, আগে যা করেছি আমি ভুল করেছি, এখন আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আপনার অহংকার শেষ এখন। তাছাড়া আপনার বয়ফ্রেন্ড কোথায়? আমি ওকে আর ভালোবাসি না, ও শুধু টাকার পেছনে ছোটে, আর ও আমাকে শুধু টাকার জন্যই ভালোবাসে, এটা আমি বুঝতে পেরেছি।
ও তাই, এটা বুঝতে পেরেছেন, এটা ভালো। এখন ভালো দেখে নিজের লাইফ পার্টনার খুঁজে নিন। তুমি এভাবে কথা বলছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি, আমি বুঝেছি আমার থেকে তুমি কতটা কষ্ট পেয়েছো। দেখুন, আমাকে আমার বন্ধুরা অনেক কষ্টে স্বাভাবিক করেছে। আমি আর কখনো আপনার মায়ায় জড়াবো না। প্লিজ আতিক, আমাকে ক্ষমা করে দে। আমি জানি তুই আমাকে এখনো ভালোবাসিস। আমি আর তোকে কখনো ঝালাবো না, শুধু একবার ভালোবেসে দেখ। আমি আপনাকে এখন আর ভালোবাসি না, আমি এখন অধরাকে ভালোবাসি। এটা বলে আমি যখনই থামলাম তখনই আমাদের সামনে একটা গাড়ি এসে থামলো, আর গাড়ি থেকে সিফাত নামলো। কি হয়েছে মামা? তুমি আমার সাথে কাল দেখা না করে চলে এসেছো, আবার আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছো। তোর সাথে আমি কি দেখা করব? তোর মতো লোভী ছেলের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। আর তুমি এমন করছো কেন? আমি কি করছি? কি করিসনি তাই বল। ছি, তোর কথা বলতেও লজ্জা করছে। তোর টাকার জন্য এত নিজ মনোভাব। কি করছি আমি, বলবে তো? তুই তোর ম্যানেজারের সাথে কালকে কি কথা বলছিলি তা মনে করে দেখ। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছি, কিন্তু কিছু বুঝতে পারছি না। আরে তুমি ওই কথাটা নিয়ে আমার সাথে এভাবে রিয়াক্ট করছো? আরে ওইটা তো ছিল কথার কথা। ছি, এসব তোর কথার কথা। আর তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। সাথে সাথেই ঠাস করে আরো 2টা বসিয়ে দিল। তোর কি করে ওকে এখান থেকে যেতে বলার সাহস হয়? প্লিজ আতিক, তুমি যেও না। কিন্তু আমি তার কথা না শুনেই চলে আসলাম ওখান থেকে ক্যান্টিনে। মা, তুমি আমাকে ওর জন্য আবার মারলে? হ্যাঁ, মেরেছি, কারণ ওই আতিকে আমাকে প্রকৃত ভালোবাসে। হাজার অপমান করার পরেও আমার পিছু ছাড়েনি, তাই আমিও এখন ওকে ভালোবাসি। আমি আমার অহংকারের নেশায় ওর ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু তোর ছলনা